আচ্ছা, আমাদের প্রথম ক্লাসে আমরা হচ্ছে একটা ব্রিক তৈরি করার জন্য যে সয়েল বা যে মাটিটা আমরা ব্যবহার করব, ওই মাটির মধ্যে কোন কোন উপাদানগুলো থাকলে ভালো, কোনগুলো থাকলে খারাপ, এবং কোনটা অতিরিক্ত থাকলে মানে আমরা অ্যাভয়েড করার ট্রাই করব, এই জিনিসগুলো আমরা প্রথম ক্লাসে দেখছি। আশা করি মনে আছে সবার যে কোন জিনিসগুলো থাকলে ভালো, কোনগুলো খারাপ। আজকে দেখবো হচ্ছে ক্লাসিফিকেশন অফ ব্রিক। ব্রিককে কতগুলা ক্লাসে ভাগ করা হয়েছে। অবশ্যই ক্লাসিফিকেশন গুলো হচ্ছে তার কোয়ালিটির উপর বেস করে। তো ক্লাসিফিকেশন গুলো যদি খেয়াল করেন, প্রথমটা দেখেন যে ফার্স্ট ক্লাস ব্রিক, তারপর এটা হচ্ছে সেকেন্ড ক্লাস ব্রিক, তারপর একটা থার্ড ক্লাস ব্রিক, তারপর এটা হচ্ছে ওভারবার্ন অর ঝামা ব্রিক, যেগুলোকে আমরা ঝামা বলি বা পিকেট বলি। তারপর এটা হচ্ছে আন্ডারবার্ন অর পিলা ব্রিক। তো নাম শুনেই বুঝতেছেন যে ফার্স্ট ক্লাস ব্রিক কোনগুলো, যেগুলোর কোয়ালিটি খুব ভালো। সেকেন্ড ক্লাস ব্রিক কোনগুলা, যেগুলোর কোয়ালিটি ফার্স্ট ক্লাস ব্রিক থেকে একটু খারাপ। আর থার্ড ক্লাস ব্রিক কোনগুলা, যেগুলোর কোয়ালিটি সেকেন্ড ক্লাস ব্রিক থেকে আরেকটু খারাপ। ওভারবার্ন আর ঝামা ব্রিক কোনগুলা, যেগুলো হচ্ছে একটু অতিরিক্ত পরিমাণে বেশি পোড়ানো হয়েছে বা পুড়ে গেছে যে ইট গুলা, এগুলাকে ওভারবার্ন বা ঝামা বলে। আর আন্ডারবার্ন আর পিলা ব্রিক হচ্ছে যে ইট গুলাকে হচ্ছে ঠিক মতো বার্ন করা হয়নি। একটা ব্রিককে যতটুকু পরিমাণে পোড়ানো দরকার অতটুকু পরিমাণে পোড়ানো হয়নি, এগুলাকে বলা হচ্ছে আন্ডারবার্ন বা ঝামা ব্রিক। তো দেখেন যে ফার্স্ট ক্লাস ব্রিক, আপনি একটা ইট দেখার পরে কিভাবে বুঝবেন ওইটা ফার্স্ট ক্লাস না সেকেন্ড ক্লাস না থার্ড ক্লাস, নাকি ওইটা ঝামা নাকি আন্ডারবার্ন? বুঝবেন কিভাবে? বুঝার কিছু উপায় আছে, বা এই ইট গুলার কিছু প্রপার্টি আছে। এই প্রপার্টি গুলো আমরা দেখবো। আমরা প্রথমে দেখবো হচ্ছে ফার্স্ট ক্লাস ব্রিকের কি প্রপার্টি। আচ্ছা, এই প্রপার্টিটা কারা সেট করে দিছে, বা একটা ইটের মধ্যে কোন কোন বৈশিষ্ট্যগুলা দেখলে আপনি এটাকে একটা খুব ভালো বা ফার্স্ট ক্লাস ব্রিক বলতে পারবেন, এই ক্যাটাগরিগুলো সেট করে দিছে হচ্ছে বিএসটিআই, বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউট। বোধহয় বিএসটি এর পুরো ফর্ম কি? বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউট, প্রবাবলি এটাই হচ্ছে বিএসটি এর ফুল ফর্ম। আপনারা যে দোকান থেকে বিস্কিট কিনেন, চিপস কিনেন, এগুলোর মধ্যে লেখা থাকে না বিএসটিআই অনুমোদিত? জি স্যার। তো বিএসটিআই এর হচ্ছে এরকম প্রত্যেকটা ম্যাটেরিয়াল, শুধুমাত্র আপনার খাবার বা সাবান, কসমেটিক্স এগুলো না, ইভেন আমরা যে কনস্ট্রাকশনের কাজে ব্যবহার করি ইট, বালু, সিমেন্ট, এগুলোর জন্য বিএসটিআই এর কিছু গাইডলাইন আছে যে কোনটাকে আমরা ভালো বলবো, কোনটাকে আমরা খারাপ বলবো। তো বিএসটিআই হচ্ছে তাদের ল্যাবের মধ্যে টেস্ট করে এরকম কিছু ক্যাটাগরি বা এরকম কিছু গাইডলাইন সেট করছে। তো এই গাইডলাইন অনুযায়ী বিএসটিআই এর বিডিএস, বিডিএস মানে হচ্ছে বাংলাদেশ, বিডি মানে কি, আমরা সংক্ষেপে বাংলাদেশকে বিডি লিখি না? জি স্যার। বিডিএস মানে হচ্ছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড। বুঝতে পারছি। তো বিএসটিআই এর এরকম যে গাইডলাইন বা কোড আছে, ওই গাইডলাইন অনুযায়ী আপনার 208 নাম্বার গাইডলাইন, এবং এটা 2002 সালে পাবলিশ হয়েছিল, সম্ভবত 2008 সালে আবার রিভিশন হয়েছে। এই পার্টিকুলার 208 নাম্বার সেকশনটা হচ্ছে ব্রিক নিয়ে। ঠিক আছে, যদি কারো ইচ্ছা হয় বিএসটিআই এর গাইডলাইন ইন্টারনেট থেকে ডাউনলোড করে দেখতে পারেন। তো বিএসটিআই হচ্ছে ফার্স্ট ক্লাস ব্রিক গুলাকে এস গ্রেড বলছে, এস দিয়ে হয়তো তারা সুপার বুঝাইছে যে সুপার গ্রেড। তো এই ফার্স্ট ক্লাস ব্রিক গুলার কি কি বৈশিষ্ট্য আমরা এখন দেখবো। এখানে একটা ছবি দেখেন, খুব সুন্দর একটা ইটের ছবি দেখানো হয়েছে, মানে ইটের মধ্যে কোনো ডিসকন্টিনিউটি নাই, একদম সমান একটা ইট। তো একটু আমরা দেখি, দেখেন একটা ফার্স্ট ক্লাস ইটের প্রপার্টি গুলা কি কি দেখেন। সাইজ অফ দা বার্ন ব্রিক ইজ এক্স্যাক্টলি 9.5 ইঞ্চি ইন্টু 4.5 ইঞ্চি ইন্টু 3 ইঞ্চি। মানে একটা ফার্স্ট ক্লাস ব্রিক, একটা ইটকে পোড়ানোর পরে আপনি ওইটাকে ফার্স্ট ক্লাস ব্রিক বলতে পারবেন যদি ওইটার সাইজ এক্স্যাক্টলি 9.5, 4.5 আর 3 ইঞ্চি হয়। তার মানে হচ্ছে আপনার 9.5 হচ্ছে কোন ডাইমেনশনটা, এই যে এখান থেকে এতটুকু পর্যন্ত এই লেন্থটা হইতে হবে কত ইঞ্চি? এই লেন্থটা হইতে হবে 9.5 ইঞ্চি। তারপর হচ্ছে 4.5 ইঞ্চি, এই যে উইথ, এই উইথটা হইতে হবে কত ইঞ্চি? এটা হইতে হবে এক্স্যাক্টলি 4.5 ইঞ্চি। আর এই যে থিকনেস, এই থিকনেসটা হইতে হবে কত ইঞ্চি? 3 ইঞ্চি। এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ব্রিকের সাইজ। আচ্ছা, এবার দেখেন যে এরপরে যদি এই সাইজগুলো যদি ম্যাচ করে তাহলে আপনি বুঝবেন যে আপনার ব্রিকটা হচ্ছে ফার্স্ট ক্লাস ব্রিক। এরপর দেখেন দ্য ব্রিক আর্থ ইজ ফ্রি ফ্রম স্মল পেবেলস, লাইম লাম্পস, অর্গানিক ম্যাটার এন্ড সোডিয়াম সল্ট।
মানে যেই মাটি দিয়ে আপনি ব্রিকটা তৈরি করবেন ওই মাটিটা হচ্ছে এই ধরনের পদার্থ, এই যে স্মল পিবেলস মানে ছোট ছোট পাথর, তারপর লাইম লাম্প চুনের দলা, তারপর হচ্ছে অর্গানিক ম্যাটার যেগুলোতে কার্বন বেশি পরিমাণে থাকে, অথবা সোডিয়াম মানে লবণ, এই জিনিসগুলো থেকে ফ্রি হইতে হবে। এই জিনিসগুলো থাকতে পারবে না ফার্স্ট ক্লাস ব্রিকের মাটির মধ্যে। এবং ওইটা হইতে হবে ওয়েল বার্ন, ঠিক মতো আগুনে পুড়তে হবে। কালার ইজ ইউনিফর্ম ইয়েলো অর রেড, এবং কালারটা হইতে হবে ইউনিফর্ম। দেখেন এটা সব জায়গায় সমান পরিমাণে লাল না, এটা কি কোথাও একটু বেশি লাল কোথাও একটু কম লাল এরকম আছে কালারটা? না স্যার। এরকম নাই। তার মানে কালারটা হবে ইউনিফর্ম ইয়েলো অথবা রেড, একদম ইউনিফর্ম হলুদ হইতে হবে অথবা লাল হইতে হবে। তারপর সারফেস ইজ রেগুলার এন্ড সাইডস আর প্যারালাল, এজেস আর শার্প এন্ড এট রাইট অ্যাঙ্গেল টু ইচ আদার। এই যে ইটটা দেখতেছেন ছবিতে, এই ইটটার সারফেস গুলো একদম স্মুথ, একদম রেগুলার না? এবং তার যে সাইড গুলা, এই যে বাহুগুলা, এই বাহুগুলা কি একদম একটা সাথে আরেকটা সমান্তরালে আছে না? এবং এই যে কোনাগুলা, কর্নার গুলা দেখেন, এই কর্নার গুলা শার্প হবে। আপনি যদি আঙ্গুল দিয়ে টাচ করেন আপনার কাছে ধারালো মনে হবে। এবং এই সাইড গুলা হচ্ছে একটার সাথে আরেকটা 90 ডিগ্রিতে থাকবে, 90 ডিগ্রিতে থাকবে। ঠিক আছে, এই সাইড গুলার একটার সাথে আরেকটা 90 ডিগ্রিতে থাকবে। আচ্ছা, এরপর দেখেন যে হ্যাভ ফার্ম কম্প্যাক্ট এন্ড ইউনিফর্ম টেক্সচার। এটা দেখলেই আপনি বুঝতে পারবেন একটা কম্প্যাক্ট মানে একদম সলিড একটা জিনিস, এবং এটা টেক্সচারটা হচ্ছে ইউনিফর্ম। কোথাও একটু মানে গর্ত হয়ে গেছে, কোথাও একটু বেশি, কোথাও একটু কম, এরকম না, একদম ইউনিফর্ম একটা টেক্সচার থাকবে। মানে টেক্সচারটা হচ্ছে কোথাও ভালো কোথাও খারাপ এরকম না, একদম ইউনিফর্ম থাকবে। তারপর দেখেন নো সাইন অফ এফ্লোরোসেন্স, মানে এটার গায়ে কোনো রকম লবণ থাকবে না। আমরা এফ্লোরোসেন্স মানে কি বলছিলাম? ইটের গায়ে সাদা সাদা ছোপ ছোপ লোনা দাগ পড়া, ধরা। লোনা পড়া। তো কোথাও এরকম আপনি সাদা দাগ দেখবেন না, এরকম লবণের অস্তিত্ব দেখা যাবে না ব্রিকের গায়ে। তারপর দেখেন ক্রাশিং স্ট্রেংথ মোর দেন 280 কেজি পার সেন্টিমিটার স্কয়ার। আচ্ছা, এই ক্রাশিং স্ট্রেংথটা কি জিনিস বলতে পারবেন? এটাকে মেশিনে চাপ দিয়ে ভাঙতে, মানে আমি যদি এই ইটটার উপরে কম্প্রেশন অ্যাপ্লাই করি, কম্প্রেশন অ্যাপ্লাই করলে এটা ভাঙতে আমার পার সেন্টিমিটার স্কয়ারে কি পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করতে হবে? 280 কেজি ফোর্স অ্যাপ্লাই করতে হবে। আমি মনে করেন এই ইটটার এতটুকু অংশ চিন্তা করি, এই এতটুকু একটা ছোট্ট বক্স চিন্তা করলাম ইটটার গায়ের মধ্যে। আচ্ছা, আমি অন্য কালি দিয়ে দেখাই তাহলে মনে হয় বোঝা যাবে। একটা এই মনে করেন একটা ছোট্ট বক্স চিন্তা করলাম, আমি ধরলাম এই বক্সটার ক্ষেত্রফল হচ্ছে 1 সেন্টিমিটার স্কয়ার। এর মানে এরকম 1 সেন্টিমিটার স্কয়ার জায়গাকে ভাঙতে হইলে কতটুকু ফোর্স অ্যাপ্লাই করতে হবে? 280 কেজি ফোর্স অ্যাপ্লাই করতে হবে। তার মানে এই মানে আপনার ক্রাশিং স্ট্রেংথ মোর দেন 280 কেজি পার সেন্টিমিটার স্কয়ার, এটা হচ্ছে মিন ভ্যালু। মানে আপনি যদি এরকম অনেকগুলো ইট, 10টা ইট, 15টা ইট, 20টা ইট নিয়ে ল্যাবরেটরিতে কম্প্রেশন অ্যাপ্লাই করে ভাঙেন, তাহলে আপনার কোনো মানে মানে প্রথম ইটের জন্য মনে করেন এটার কম্প্রেসিভ ভ্যালু আসছে 285 কেজি পার সেন্টিমিটার, এর পরেরটার জন্য আসছে 255 কেজি পার সেন্টিমিটার স্কয়ার, এর পরেরটার জন্য আসছে 290 কেজি পার সেন্টিমিটার স্কয়ার। সবগুলোর জন্য কি একই কম্প্রেসিভ স্ট্রেংথ বা একই ভ্যালু লাগবে ভাঙতে? একদম এক্স্যাক্টলি একই ভ্যালু কি লাগবে? না স্যার। কিন্তু মানে প্রত্যেকটার জন্য আলাদা 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 যে ভ্যালু গুলো লাগছে বা আলাদা আলাদা যত পরিমাণ ফোর্স আমার অ্যাপ্লাই করা হয়েছে সবগুলাকে এভারেজ করলে মনে করেন 10টা ইটের এভারেজ কম্প্রেসিভ স্ট্রেংথের ভ্যালু কত হইতে হবে? 280 কেজি পার সেন্টিমিটার স্কয়ার। এবং আপনি যদি একটা ইট নিয়ে ল্যাবে টেস্ট করেন, কেবলমাত্র একটা ইট আপনি স্যাম্পল হিসেবে ল্যাবরেটরিতে নিয়ে ভাঙছেন, তাইলে ওইটার কম্প্রেসিভ স্ট্রেংথ 285 কেজি পার সেন্টিমিটার আসলেই ওকে, ঠিক আছে, ইন্ডিভিজুয়াল মিনিমাম ভ্যালু। কিন্তু আপনি যদি অনেকগুলা ইট নিয়ে ল্যাবে টেস্ট করেন তাইলে তাদের মিন ভ্যালু কত হইতে হবে কম্প্রেশনের? 280 কেজি পার সেন্টিমিটার স্কয়ার। আচ্ছা, নরমালি হচ্ছে আমরা এই কম্প্রেসিভ স্ট্রেংথটাকে পিএসআই দিয়ে প্রকাশ করি। পিএসআই মানে হচ্ছে পাউন্ড পার ইঞ্চি স্কয়ার, মনে থাকবে? জি স্যার। আবার এটাকে পিএসআই অথবা কেএসআই দিয়ে আমরা প্রকাশ করি। আমরা এই কয়েকটা ক্লাস পরেই যখন হচ্ছে কনক্রিটের মিক্স ডিজাইন দেখবো, আমরা বলে দেই যে মানে ঢালাই দেওয়ার সময় কিছু কনক্রিট হচ্ছে আপনার ল্যাবরেটরিতে এনে এরকম সিলিন্ডার বানায়, আপনারাও বানাবেন। ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস ল্যাব মনে হয় 2 তে আপনাদের আছে, এরকম সিলিন্ডার বানায় দেখবেন যে কম্প্রেশন টেস্ট মেশিনে ঢুকাই দিয়ে কম্প্রেশন অ্যাপ্লাই করলে ভাঙতে কতটুকু ফোর্স লাগে। তো নরমালি কনক্রিটের কম্প্রেসিভ স্ট্রেংথ 3500 থেকে আপনার 4000 হয়, 3500 হয়, 4500 হয়, এগুলো আমরা পিএসআই তে হিসাব করি। আপনি যদি চিন্তা করেন একটা কনক্রিটের সিলিন্ডারের বা একটা কনক্রিটের ব্লকের কম্প্রেসিভ স্ট্রেংথ যদি 4000 পিএসআই হয়,
তাহলে একটা ইটের কম্প্রেসিভ স্ট্রেংথ তার চাইতে অবশ্যই একটু কম হবে। ইট আর একটু কম প্রেসার বা কম কম্প্রেশন নিতে পারবে কনক্রিটের চাইতে, ঠিক না ভুল? ঠিক স্যার। তাহলে কম্পারিজন যদি করতে যাই, আমি যদি 280 কেজি পার সেন্টিমিটার স্কয়ারটাকে পিএসআই তে কনভার্ট করতে পারতাম, তাহলে আমার জন্য একটু মানে কম্পেয়ার করতে সুবিধা হতো না কনক্রিটের সাথে ইটের কতটুকু মানে লোড বিয়ারিং ক্যাপাসিটি। জি স্যার। তার মানে কনক্রিটের জন্য 4000 পিএসআই, নরমালি এটা 3500 পিএসআই হয়। এটা আপনারা সিমেন্টের জন্য 7 দিন 14 দিন 28 দিন পরে যে স্ট্রেংথ বাড়ে, এই জিনিসগুলো কি সাফি স্যার বলছে? জি স্যার, জানছি স্যার। আচ্ছা, এগুলো হচ্ছে কনক্রিট পড়ানোর সময় আমি বলবো যে একটা কনক্রিটের ব্লক আমরা কনক্রিট দিয়ে বিম কলাম ঢালাই দেই না? জি স্যার। ঢালাই দেওয়ার পরপরই কিন্তু ওই বিম বা কলামটা তাদের ম্যাক্সিমাম স্ট্রেংথে পৌঁছায় না, ঠিক আছে? 7 দিন পরে হচ্ছে আপনার মনে করেন 1000 পিএসআই এ পৌঁছাইলো বা 1200 পিএসআই এ পৌঁছাইলো, 14 দিন পরে মনে করেন 2000 পিএসআই এ পৌঁছাইলো, 28 দিন পরে গিয়ে সে তার ম্যাক্সিমাম শক্তিটা পায়, যেটার মান হচ্ছে হয় 3500 পিএসআই 4000 পিএসআই। এটা আমরা যত চাই আমরা তত বানাতে পারি। আমরা যদি 4000 পিএসআই চাই তাহলে আমরা ওইভাবে বানাবো, আমরা যদি 3500 পিএসআই চাই তাহলে আমরা ওইভাবে বানাবো। এটা আমাদের উপর ডিপেন্ড করতেছে, এবং আমরা কিভাবে বানাই এটা হচ্ছে কনক্রিট মিক্স ডিজাইন করানোর সময় আমি বলবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি বাঁচায় রাখে। বাট একটা কনক্রিটের কম্প্রেসিভ স্ট্রেংথ 4000 পিএসআই, বাট একটা ইটের ক্ষেত্রে আমরা বলতেছি কত? 280। স্যার 280। এটা হচ্ছে মিন ভ্যালু, মানে অনেকগুলো ইট নিয়ে টেস্ট করলে তার মিন ভ্যালু, আর একটা ইট নিয়ে টেস্ট করলে ইন্ডিভিজুয়াল ভ্যালু হতে হবে 245 কেজি পার সেন্টিমিটার স্কয়ার। এখন কেজি পার সেন্টিমিটার স্কয়ারটাকে পিএসআই তে কনভার্ট করলে আমার কম্পেয়ার করতে সুবিধা হতো না? জি স্যার। কেজি পার সেন্টিমিটার মানে কেজি পার সেন্টিমিটার স্কয়ারকে আপনি যদি 14.22 দিয়ে গুণ করেন 14.22 দিয়ে, তাহলে এটা হচ্ছে কনভার্ট হয়ে পিএসআই তে চলে যাবে। তাহলে হাতের কাছে ক্যালকুলেটর থাকলে 280 কে 14.22 দিয়ে গুণ করে দেখেন তো কত পান? স্যার আসে হচ্ছে 3981.6। 280 কে 14.22 দিয়ে গুণ করে কত পাইছেন? 3981। 3981। তার মানে 3900 মতো ধরলাম, 3900 মতো বা 3980 মতো, ঠিক আছে? জি স্যার। তার মানে চিন্তা করেন যে একটা ফার্স্ট ক্লাস ব্রিকের কম্প্রেসিভ স্ট্রেংথ মানে কম্প্রেশন সহ্য করার ক্ষমতা প্রায় কনক্রিটের কাছাকাছি হইতে হবে, বুঝতে পারছেন? বুঝতে পারছি স্যার। আচ্ছা, এবার 245 কে কনভার্ট করে দেখবেন হয়তো 3500 বা 3600 এরকম কিছু আসবে হয়তো, ঠিক আছে? যাই হোক, আবার অনেক সময় আমি এই কনভার্সন ফ্যাক্টরগুলো জাস্ট একটু পারলে মনে রেখে, না মনে রাখলেও সমস্যা নাই। আবার অনেক সময় আমরা এই কম্প্রেসিভ প্রেসার বা কম্প্রেসিভ ফোর্সটাকে মেগা প্যাসকেলও প্রকাশ করি, ঠিক আছে? কিসে প্রকাশ করি? মেগা প্যাসকেল। মেগা প্যাসকেল মানে হচ্ছে নিউটন পার মিলিমিটার স্কয়ার। তার মানে হচ্ছে এই 1 মিলিমিটার স্কয়ার জায়গা ভাঙতে হইলে কত ফোর্স, কত নিউটন ফোর্স অ্যাপ্লাই করতে হবে? স্যার 1 মিলিমিটার জায়গা মানে আমি যদি ফোর্সের ভ্যালুটা মানে আমি যদি কম্প্রেসিভ স্ট্রেংথের ভ্যালুটা নিউটন পার মিলিমিটার স্কয়ারে বলে দেই, তার মানে 1 মিলিমিটার স্কয়ার জায়গা ভাঙতে হইলে যেই পরিমাণ ফোর্স লাগবে ওইটা আমি পাচ্ছি না, মানে কত নিউটন ফোর্স অ্যাপ্লাই করতে হবে? জি স্যার। জি স্যার। আচ্ছা, একটু জাস্ট মনে রাখবেন যে আমি কনভার্সনটা বলে দেই, কেজি পার সেন্টিমিটার স্কয়ার থেকে আপনি যদি নিতে চান পিএসআই তে, তাহলে কেজি পার সেন্টিমিটার স্কয়ারকে গুণ করতে হবে 14.22 দিয়ে, মনে থাকবে? জি স্যার। আর আপনি যদি পিএসআই থেকে এটাকে নিতে চান মেগা প্যাসকেলে, অথবা মেগা প্যাসকেলকে নিউটন পার মিলিমিটার স্কয়ারও বলে, একই কথা। কোথাও যদি নিউটন পার মিলিমিটার স্কয়ার দেখেন ওইটাকে আপনি চাইলে মেগা প্যাসকেল লিখতে পারবেন, আবার কোথাও যদি আপনি মেগা প্যাসকেল দেখেন ওইটাকে চাইলে আপনি কি লিখতে পারবেন? নিউটন পার মিলিমিটার স্কয়ার লিখতে পারবেন, নিউটন একই পার কথা। মিলিমিটার। পিএসআই থেকে নিউটন পার মিলিমিটার স্কয়ার নিতে হলে 0.0068 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, মনে থাকবে? জি স্যার। মনে না রাখলেও প্রবলেম নেই, জাস্ট মানে মনে রাখেন যে 280 কেজি পার সেন্টিমিটার স্কয়ার হচ্ছে ফার্স্ট ক্লাস ব্রিকের মিন কম্প্রেশনের ভ্যালু বা ক্রাশিং স্ট্রেংথ, আর 245 কেজি পার সেন্টিমিটার স্কয়ার হচ্ছে কি? একটা ইন্ডিভিজুয়াল ক্রাশিং স্ট্রেংথ। আচ্ছা, আমরা অনেক কিছু বললাম, আশা করি এগুলা মনে থাকলে ভালো। আচ্ছা, এরপর দেখেন যে সারফেস ইজ সো হার্ড দ্যাট fingernail are not able to make any impression on its surface। তার মানে এটার সারফেসটা এতটাই শক্ত হবে যে আপনি যদি নখ দিয়ে আঁচড় দেন, শীতকালে আমরা যদি আমাদের হাতের মধ্যে নখ দিয়ে আঁচড় দিই আমাদের স্কিনের মধ্যে নখের একটা দাগ পড়ে না? জি স্যার। এটাকে বলা হচ্ছে নেইল ইমপ্রেশন। তো আপনি যদি ফার্স্ট ক্লাস ব্রিকের গায়ের মধ্যে নখ দিয়ে আঁচড় দেন, এটার গায়ে এরকম কোনো নখের আঁচড় পড়বে না,
কোনো নেইল ইমপ্রেশন দেখা যাবে না। এটা হচ্ছে ফার্স্ট ক্লাস ব্রিকের আরেকটা বৈশিষ্ট্য। আচ্ছা, এরপর দেখেন ডাজ নট অ্যাবজর্ব ওয়াটার মোর দেন 10% অফ ইটস ওন ড্রাই ওয়েট আফটার ইমারশন অফ 24 আওয়ার ইন কোল্ড ওয়াটার। তার মানে শুকনো অবস্থায় একটা ইটের ওজন যদি 1 কেজি হয়, আমি ধরে নিলাম, এক্স্যাক্টলি কতটুকু বলতে পারতেছি না, ধরে নিলাম 1 কেজি বা আধা কেজি, সে তার শুকনো অবস্থায় ওজনের, আমি যদি এই ইটটাকে ঠান্ডা পানিতে, মানে নরমাল পানি আর কি, নরমাল পানিতে 24 ঘন্টা ভিজায় রাখি, সে তার শুকনো অবস্থায় ওজনের 10% চাইতে বেশি পানি অ্যাবজর্ব করবে না। বোঝা গেছে? জি স্যার। জি স্যার। তাইলে একটা ইটের ওজন যদি 1 কেজি বা 1000 গ্রাম হয়, তাইলে 1 কেজির 10 মানে 1000 গ্রামের 10% কত? 10 গ্রাম। 1000 গ্রাম। জি স্যার, 10 গ্রাম। তার মানে আপনি যদি এরকম একটা ইটকে, একটা শুকনা ইটকে আপনি ওজন করলেন, ওজন করে দেখলেন এটার ওজন হচ্ছে কত কেজি? 1 কেজি। 1 কেজি বা 1000 গ্রাম আপনি পাইলেন, ঠিক আছে? এবার আপনি এটাকে পানিতে চুবাইলেন, ঠিক আছে? জি স্যার। পানিতে চুবায় আপনি পানিতে কতক্ষণ চুবায় রাখছেন, ভিজায়, মানে পানিতে কতক্ষণ ভিজায় রাখছেন? একদিন। 24 ঘন্টা। একদিন নরমাল পানিতে ভিজায় রাখবেন। ঠান্ডা পানি বলতে এখানে আসলে ওই ফ্রিজের পানি না, কিন্তু ঠান্ডা পানি বলতে Normal নরমাল পানি temperature, যেটা আমরা sir. খাই, ঠিক আছে? নরমাল পানিতে ভিজায় রাখবেন একদিন। এরপর আপনি ওই ভিজাইটটাকে একদিন পরে ওজন করার পর যদি দেখেন এটার ওজন হচ্ছে 1008 গ্রাম, তাহলে এটার ওজনটা বাড়ছে কেমনে? ওই যে স্যার পানি শোষণ করছে কিছুটা এইজন্য। পানি অ্যাবজর্ব করছে না? জি স্যার। তাহলে সে কি তার সেলফ ওয়েটের 10% এর বেশি পানি অ্যাবজর্ব করছে না কম পানি অ্যাবজর্ব করছে? কম পানি স্যার। সে মাত্র 8 গ্রাম পানি অ্যাবজর্ব করছে। বাট সে যদি ওজন করে পাইতেন 1012 গ্রাম, তার মানে তার ওয়াটার অ্যাবজর্পশন 10% থেকে বেশি হয়ে গেছে না? জি স্যার। তখন এটাকে আমি আর ফার্স্ট ক্লাস ব্রিক বলতে পারবো না। এটার ওয়াটার অ্যাবজর্পশন হইতে হবে তার সেলফ ওয়েটের 10% এর চাইতে কম। বোঝা গেছে? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এরপর দেখেন মেটালিক রিংগিং সাউন্ড এমিটস when two bricks are struck against each other। আপনি দুইটা ইট নিয়ে যদি একটার সাথে আরেকটাকে বাড়ি দেন, আপনি একটা মেটালিক, একটা ধাতব সাউন্ড পাবেন, ঠিক আছে? একটা ধাতব সাউন্ড, লোহা বাড়ি দিলে যেরকম ট্যাং ট্যাং আওয়াজ হয় না, ওরকম জি আপনি স্যার। যদি দুইটা ইট নিয়ে বাড়ি দেন একটা মেটালিক সাউন্ড হবে, ঠিক আছে? যদি এটা ফার্স্ট ক্লাস ব্রেক হয়। তারপর হচ্ছে ডাজ নট ব্রেক when it dropped on a hard ground from a height of 1 meter। 1 মিটার সমান সমান কত ফিট? 1 মিটার সমান সমান হচ্ছে 3.3 3.28 ফিট। 3 তার মানে আপনি যদি মোটামুটি 3.25 ফিট বা 3.25 ফিট, আমি ধরলাম 3 ফিট, আপনি যদি একটা শক্ত মাটির উপর থেকে 3 ফিট উপর থেকে একটা শক্ত জায়গায় ফেলেন ইটটাকে, ইটটা ভাঙবে না যদি এটা একটা ফার্স্ট ক্লাস ইট হয়, ঠিক আছে? জি স্যার। তাহলে ফার্স্ট ক্লাস ইটের বৈশিষ্ট্যগুলা মনে থাকবে? জি স্যার। জি স্যার, আমি কিন্তু আজকে ক্লাস শেষ করার পর জিজ্ঞেস করবো, আমরা বলতে হবে। চেষ্টা করব স্যার। এবার দেখেন ইউজ, ফার্স্ট ক্লাস ব্রিক আমরা কোথায় কোথায় ব্যবহার করি? দেখেন যে ইউজ ইন অল ওয়ার্কস অফ লং ডিউরেবিলিটি সে 100 ইয়ার্স, মানে যেই ধরনের স্ট্রাকচার গুলাতে ডিউরেবিলিটি বেশি আমরা চাই যে অনেক দিন টিকবে। মনে করেন আপনি একটা বিল্ডিং তৈরি করলেন, আপনি কি চান যে আপনার বিল্ডিংটা 10 বছর 15 বছর পরে নষ্ট হয়ে যাবে? না স্যার। আপনারা যারা অনেক পুরানো বিল্ডিং এ থাকেন, মনে করেন আপনার দাদা বা আপনার দাদার দাদা বিল্ডিংটা তৈরি করছিল, এই বিল্ডিং গুলো আজকে থেকে 50 বছর 60 বছর 100 বছর আগে তৈরি করা হয়েছে না? জি স্যার। কুমিল্লাতে এরকম অনেক পুরানো বিল্ডিং আছে না? তার মানে যেই ধরনের স্ট্রাকচার গুলা ইম্পর্টেন্ট স্ট্রাকচার, আপনি চাচ্ছেন এটা অনেক দিন টিকবে, 100 বছর 150 বছর 60 বছর 70 বছর টিকবে, এই ধরনের স্ট্রাকচার গুলা তৈরি করার সময় আপনাকে ফার্স্ট ক্লাস ব্রিক ইউজ করতে হবে, যেগুলো ইম্পর্টেন্ট স্ট্রাকচার। আচ্ছা, এরপর দেখেন ইউজড ফর বিল্ডিং দ্যাট এক্সপোজ টু করোসিভ এনভায়রনমেন্ট। যেই ধরনের বিল্ডিং গুলা করোসিভ এনভায়রনমেন্টে থাকবে, করোসিভ এনভায়রনমেন্ট বলতে কিরকম এনভায়রনমেন্ট? সাগরের পাশে সাইক্লোন শেল্টার, ঘূর্ণিঝড়ের সময় মানুষকে নিরাপদ আশ্রয় নেওয়ার জন্য সাইক্লোন শেল্টার তৈরি করা হয় না? জি স্যার। এই সাইক্লোন শেল্টার গুলা কি করোসিভ এনভায়রনমেন্টে আসে না? কারণ তাদের পাশেই কি আছে? সাগর। সাগরের পাশে বাতাসের মধ্যে কি আছে? লবণ। তার মানে কি বিল্ডিং এর ক্ষতি হইতে পারে, করোশন হইতে পারে। তো এরকম যেসব জায়গাগুলোতে এনভায়রনমেন্ট হচ্ছে করোসিভ বা বিল্ডিং এর ক্ষয়ক্ষতি বেশি হইতে পারে, ওই সব জায়গায় ফার্স্ট ক্লাস ব্রিক ইউজ করে বিল্ডিং তৈরি করতে হবে। বোঝা গেছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, এরপর দেখেন ইউজ অ্যাজ কোর্স এগ্রিগেট অফ কনক্রিট। কোর্স এগ্রিগেট কি জিনিস জানেন? স্যার শুনছিলাম কনক্রিট স্যার। তৈরি করতে
কনক্রিট তৈরি করতে কি কি লাগে? কনক্রিট তৈরি করতে আমাদের লাগে হচ্ছে সিমেন্ট প্লাস কোর্স এগ্রিগেট প্লাস ফাইন এগ্রিগেট প্লাস ওয়াটার। সিমেন্ট আর ওয়াটার তো সবাই চিনতেছেন। এই কোর্স এগ্রিগেট হচ্ছে আপনার ব্রিক চিপস অথবা স্টোন বা গ্রাভেল, ঠিক আছে? ব্রিক আচ্ছা, চিপস মানে কি? ইটটাকে ভেঙে ভেঙে ছোট ছোট চিপসের সাইজ করে ফেলেন না? জি স্যার। এটা হচ্ছে কোর্স এগ্রিগেট, যেগুলো সাইজে বড় হয়। আর ফাইন এগ্রিগেট হচ্ছে যেগুলো সাইজে ছোট হয়। তার মানে ফাইন এগ্রিগেট বলতে কি বুঝাইছি বলেন তো? বালি, স্যান্ড, এটা হচ্ছে ফাইন এগ্রিগেট। মনে থাকবে? জি স্যার। তার মানে আপনি কনক্রিট তৈরি করার সময় কোর্স এগ্রিগেট হিসেবে ফার্স্ট ক্লাস ব্রিককে ভেঙে চিপস তৈরি করতে হবে। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এবার দেখেন সেকেন্ড ক্লাস ব্রিক। আমরা দেখবো সেকেন্ড ক্লাস ব্রিকের কি কি বৈশিষ্ট্য আছে। তো সেকেন্ড ক্লাস ব্রিক গুলাকে হচ্ছে ওই বিএসটিআই এ ক্যাটাগরিতে ফেলছে বা এ গ্রেডে ফেলছে, ঠিক আছে, যে একটু ভালো ক্যাটাগরি। আমাদের ফার্স্ট ক্লাস ব্রিক ছিল কোন গ্রেড? এস গ্রেড, মানে সুপার গ্রেড। আর সেকেন্ড ক্লাস ব্রিক হচ্ছে এ গ্রেড, একটু ভালো ক্যাটাগরি, মানে এটা কিন্তু এ প্লাসে পৌঁছাইতে পারে নাই। এ প্লাসে কোনটা পৌঁছাইতে পারছে? ফার্স্ট ক্লাসটা পৌঁছাইতে ফার্স্ট পারছে। ক্লাস। এবার দেখেন যে আমাদের সেকেন্ড ক্লাস ব্রিকের প্রপার্টি গুলো কিরকম। ওয়েল বার্নড অর স্লাইটলি ওভার বার্নড, মানে এটা একদম ঠিক মতো পোড়ানো হবে বা হয়তো সামান্য একটু বেশি পোড়ানো হইতে পারে। কালার ইজ ইউনিফর্ম ইয়েলো অর রেড, এটার কালার হবে ফার্স্ট ক্লাস ব্রিকের মতোই একদম ইউনিফর্ম ইয়েলো বা রেড। জেনারেলি রেগুলার এন্ড ইউনিফর্ম শেপ সাইজ এন্ড কালার, মানে এটার শেপ সাইজ মোটামুটি ইউনিফর্ম হবে, বাট ফার্স্ট ক্লাস ব্রিকের মতো এতটা ভালো হবে না। আর ফার্স্ট ক্লাস ব্রিকের সাইড গুলা কি একদম শার্প ছিল না? জি স্যার। একদম ধারালো টাইপের ছিল এবং জি স্যার। একদম পারপেন্ডিকুলার বা প্যারালাল ছিল। বাট এখানে দেখেন সাইড গুলা কিন্তু ধারালো না, সাইড গুলা কিন্তু একটু ভাঙা ভাঙা, দেখতেছেন? জি স্যার। জি স্যার। তার মানে এই বৈশিষ্ট্যটা সেকেন্ড ক্লাস ব্রিকে অ্যাবসেন্ট থাকবে, যেটা ফার্স্ট ক্লাস ব্রিকে প্রেজেন্ট ছিল। ইউনিফর্ম টেক্সচার মোটামুটি ফার্স্ট ক্লাস ব্রিকের মতো ইউনিফর্ম হবে, সব জায়গায় মানে সমান পরিমাণে ম্যাটেরিয়াল ডিস্ট্রিবিউট থাকবে বা কোথাও আমি কোনো ধরনের তারতম্য দেখতে পারবো না। এরপর হচ্ছে দেখেন যে একটু নিচে নামি, নো অ্যাপ্রিসিয়েবল সাইন অফ এফ্লোরোসেন্স। আপনি সেকেন্ড ক্লাস ব্রিকেও কোন রকমের এফ্লোরোসেন্স বা লবণের উপস্থিতি বা লোনা দেখবেন, লোনা পড়ছে কিনা দেখবেন না, ঠিক আছে? লোনার প্রেজেন্স আপনি থাকবে না সেকেন্ড ক্লাস ব্রিকেও। রিঙ্গিং সাউন্ড এমিটস when two bricks are stuck against each other, মানে এখানেও সেম, দুইটা ইটকে একটার সাথে আরেকটাকে বাড়ি দিলে মেটালিক সাউন্ড হবে বা রিঙ্গিং, মানে আপনার একটা কি বলবো, একটা মানে ঝনঝন আওয়াজ হয়। ঝনঝন টাইপের আওয়াজ হবে, এক্স্যাক্টলি, ঠিক আছে? তারপর does not absorb water more than 15% of its own dry weight after immersion of 24 hours in cold water। তার মানে এটাকে যদি আপনি একদিন পানিতে চুবায় রাখেন, তাহলে সে তার ড্রাই ওয়েটের 15% চাইতে বেশি পানি অ্যাবজর্ব করবেন। আগেরটা কত পার্সেন্ট ছিল? 10%। ফার্স্ট ক্লাস ব্রিকের জন্য 10%, সেকেন্ড ক্লাস ব্রিকের জন্য 15%। এরপর দেখেন যে ক্রাশিং স্ট্রেংথ মোর দ্যান 175 kg per centimeter square mean value and 154 kg per centimeter square individual minimum value। আগেরটার জন্য ছিল 285 আর 245 বোধহয়, 280 আর 280 আর 245। এখানে ওটা কমে হয়ে গেছে 175 আর 154। এবার এটাকে 14.22 দিয়ে গুণ করলে পিএসআই তে কনভার্ট করতে পারবেন, তাহলে কম্পেয়ার করে দেখতে পারবেন যে কনক্রিটের সাথে কিরকম পার্থক্য আছে। তারপর দেখেন নো ফিঙ্গার নেল ইমপ্রেশন, মানে এটার মধ্যেও আপনি যদি নখ দিয়ে আঁচড় দেন, এরকম নখের কোনো আঁচড়ের দাগ করবে না, ঠিক আছে? সেম আর একটা কথা স্যার, ইটের ভিতরে কি স্যার নরমালি নখ দিয়ে আঁচড় দিলে নেইল ইমপ্রেশন পড়ে স্যার? যদি থার্ড ক্লাস ব্রিক হয় বা ফালতু ইট হয় তাইলে পরে। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম এতটুকু। এবার দেখেন এই ইটগুলা ব্যবহার করে কোথায়, ঠিক আছে? এটা ইউজেস। সেকেন্ড ক্লাস ইট আপনি কোথায় কোথায় ব্যবহার করতে পারবেন? ইউজ ইন লেস ইম্পর্টেন্ট স্ট্রাকচার, তার মানে হচ্ছে আপনার যেগুলা আপনার মানে বাসা ছিল, যেগুলো ডিউরেবিলিটি আপনি অনেকদিন চাচ্ছিলেন, বা কোনো ব্রিজ বা ফ্লাইওভার তৈরি করতেছেন, এরকম ইম্পর্টেন্ট স্ট্রাকচার হইলে আপনাকে ইউজ করতে হবে ফার্স্ট ক্লাস ব্রিক। বাট আপনি মনে করেন যে তেমন কোনো ইম্পর্টেন্ট স্ট্রাকচার না, আপনি একটা দোকান তৈরি করতেছেন, একটা মানে এরকম একটা বাসার সামনে আপনার মন চাইলে একটা দোকান করে আপনি ভাড়া দিবেন, বা আপনার মন চাইলে আপনি একটা ভাস্কর্য তৈরি করবেন, যেগুলো অত একটা ইম্পর্টেন্ট না। এই ধরনের লেস ইম্পর্টেন্ট স্ট্রাকচার গুলাতে আপনি ফার্স্ট ক্লাস ব্রিক ইউজ না করে খরচ কমানোর জন্য সেকেন্ড ক্লাস ইট ইউজ করতে পারেন, ঠিক আছে? ইউজ ফর জেনারেল পারপোজ, মানে সাধারণ কাজে যেগুলো লাগে, মানে অত ভালো কাজে না, অত ইম্পর্টেন্ট কাজে না, নরমাল কাজে আপনি ফার্স্ট ক্লাস ব্রিক ইউজ না করে খরচ কমানোর জন্য, কস্টিং মিনিমাইজ করার জন্য সেকেন্ড ক্লাস ব্রিক চাইলে ইউজ করতে পারেন, ঠিক আছে?
जी सर। এরপর দেখেন যে থার্ড ক্লাস ব্রিক, এটাকে বলা হচ্ছে কোন গ্রেডের ব্রিক? বি গ্রেড। বি গ্রেড। ঠিক আছে, ফার্স্ট ক্লাস ব্রিক ছিল এস গ্রেড, সেকেন্ড ক্লাস ব্রিক ছিল এ গ্রেড, আর থার্ড ক্লাস হচ্ছে বি গ্রেড। ঠিক আছে, এগুলো আমরা ঠিক করি না, এগুলো হচ্ছে ওই বিএসটিআই তাদের টেস্টিং অনুযায়ী তারা হচ্ছে গাইডলাইন বলে দিচ্ছে যে কোনটা কোন গ্রেড আপনি খেলতে পারবেন। তো দেখেন যে থার্ড ক্লাস ব্রিকের প্রপার্টি গুলা কি কি। জেনারেলি আন্ডার বার্নড, মানে হচ্ছে এটা একটু কম পোড়ানো হবে। ঠিক আছে, প্রপারলি এটা পোড়ানো হবে না। সফট এন্ড লাইট রেড কালার, মানে হালকা লাল রং হবে, মানে উজ্জ্বল মানে ব্রাইট রেড কালার হবে না, এটা হচ্ছে লাইট রেড কালার হবে। তারপর সাইজ এন্ড শেপ আর নট রেগুলার। এই যে ডান দিকে ছবিটা দেখতেছেন, এই ইটটার সাইজ এন্ড শেপ কি রেগুলার? এই যে দেখেন অ্যাব্রো থ্যাব্রো, এখানেও অ্যাব্রো থ্যাব্রো, সারফেসটাও তেমন একটা স্মুথ না। এগুলো হচ্ছে কোন ধরনের ব্রিক? থার্ড ক্লাস ব্রিক। থার্ড ক্লাস। তারপর দেখেন ইন্টেন্সিভ এফ্লোরোসেন্স, মানে খুব বেশি পরিমাণে লোনা দেখা যাবে। এখানে কি আপনারা লোনা দেখতেছেন? জি স্যার। জি স্যার। সাদা সাদা। সাদা সাদা ছোপ ছোপ, মানে ইটের মধ্যে লোনা পড়ছে। তারপর টেক্সচার ইজ নট ইউনিফর্ম, মানে এটার টেক্সচারটা কিন্তু ইউনিফর্ম না, কোথাও সাদা দাগ আছে, কোথাও লাল দাগ আছে, মানে ইউনিফর্ম না, সহজ কথা যেটা বলে আর কি। স্যার বায়োস্টে তো স্যার এই ইউটগুলা বেশি দেখতে পাচ্ছি স্যার, তাহলে কি বায়োস্টে? বায়োস্টে এই আপনি থার্ড ক্লাস ইট দেখছেন বায়োস্টে? জি স্যার, ওই যে অটোক্যাড ল্যাবের স্যার বলছিলেন না যে ওই মানে ইটের গায়ে সাদা সাদা যে আমরা দাগ দেখছিলাম, বলছিলেন যে মিস্ত্রিটা করতে পারে নাই স্যার। আচ্ছা, এখন ওটা আপনি সাদা দাগটা হচ্ছে এফ্লোরোসেন্স দেখেন নাই, আপনি হচ্ছে সিমেন্ট দেখছেন। ঠিক আছে, ওটা কি হোয়াইট সিমেন্ট ছিল স্যার? না না না, ওটা হোয়াইট সিমেন্ট ছিল না। নরমালি সিমেন্ট যেগুলো হচ্ছে যখন আপনার শুকায় যায়। সিরামিক ইট। ঠিক আছে, আচ্ছা স্যার। আজকে ক্লাসটা শেষ করি, তারপর আপনার কোশ্চেনের আনসারটা আমি আপনাকে বুঝাই দেব। ঠিক আছে, ও আচ্ছা আচ্ছা স্যার। আমি একটা ছবি দেখাবো, ছবিটা দেখলে বোঝা যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এরপর দেখেন ইমিট এ ডাল সাউন্ড when struck against each other, তার মানে দুইটা ইট নিয়ে বাড়ি দিলে এখন আর ওই মেটালিক সাউন্ড বা ঝুনঝুন সাউন্ড হবে না, একটা ডাল সাউন্ড হবে, একটা ভোতা টাইপের সাউন্ড আপনি শুনবেন। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তারপর দেখেন ডাজ নট absorb water more than 20% of its own dry weight after immersion of 24 hours in cold water, মানে ঠান্ডা পানিতে ভিজায় রাখলে এটা তার সেলফ ওয়েটের 20% এর বেশি পানি অ্যাবজর্ব করবে না। ফার্স্ট ক্লাস ব্রিকের জন্য ছিল কত পার্সেন্ট? 10%, সেকেন্ড ক্লাসের জন্য ছিল 15%, থার্ড ক্লাসের 15%। জন্য 20%। মনে থাকবে? জি স্যার। স্যার আচ্ছা, এরপর দেখেন যে ক্রাশিং স্ট্রেংথ, এটার ক্রাশিং স্ট্রেংথ হচ্ছে মোর দ্যান 140 কেজি পার সেন্টিমিটার স্কয়ার মিন ভ্যালু এন্ড 105 কেজি পার সেন্টিমিটার স্কয়ার ইন্ডিভিজুয়াল মিনিমাম ভ্যালু। তো বুঝতে পারছেন যে আগের গুলোর তুলনায় ক্রাশিং স্ট্রেংথ বা ক্রাশিং ভ্যালু অনেক কমে আসছে, মানে এটা অনেক কম ফোর্সেই ভেঙে যাবে বা চূর্ণ হয়ে যাবে। লিভ ফিঙ্গারনেল ইমপ্রেশন, এটার মধ্যে যদি আপনি নখ দিয়ে দাগ দেন তাহলে আপনার নখের আঁচড়ের দাগগুলা পড়বে, আপনি দেখতে পারবেন, নেইল ইমপ্রেশন পড়বে। বোঝা গেছে? জি স্যার। এবার হচ্ছে দেখেন এটার ব্যবহার কোন কোন জায়গায় করবেন। নট ইউজড ফর ইম্পর্টেন্ট এন্ড পার্মানেন্ট স্ট্রাকচার, আপনি মনে করেন একটা টেম্পোরারি দেয়াল বানাচ্ছেন, একটা টেম্পোরারি আপনি একটা স্টেজ বানাচ্ছেন, কোন একটা জায়গায় প্রোগ্রাম হবে, আপনি একটা টেম্পোরারি স্টেজ বানাইলেন 1 বছরের জন্য, ওই টেম্পোরারি স্ট্রাকচারের জন্য বা ইম্পর্টেন্ট না এরকম জায়গায় আপনি চাইলে থার্ড ক্লাস ব্রিক ইউজ করতে পারেন, একদম খরচ কমানোর জন্য। ওইখানে আপনার ফার্স্ট ক্লাস ব্রিক ইউজ করার দরকার নেই, কারণ আপনি তো 1 বছর পর আলটিমেটলি এটা ভাঙাই ফেলবেন, এটা আপনার টেম্পোরারি স্ট্রাকচার। ঠিক আছে, এই যে বলাই আছে যে মোস্টলি ইউজ ফর টেম্পোরারি স্ট্রাকচার, এটা বেশিরভাগ ক্ষেত্রে টেম্পোরারি স্ট্রাকচার গুলোর জন্য ব্যবহার করা হয় থার্ড ক্লাস ব্রিক। ঠিক আছে, जी सर। থার্ড ক্লাস ব্রিক গুলো স্যার দাম কত হবে স্যার? একটা হয়তো 4-5 টাকা হবে বা 5-6 টাকা হবে। ফার্স্ট ক্লাস ব্রিকের দাম হচ্ছে হয়তো 9 থেকে 10 টাকা হবে, সেকেন্ড ক্লাস ব্রিকের দাম মনে করেন 7 থেকে 8 টাকা হবে, আর থার্ড ক্লাস ব্রিকের দাম 5-6 টাকা হবে বা 3-4 টাকা হইতে পারে এক্স্যাক্টলি, এখন দাম হয়তো চেঞ্জ হইছে। ইটের ভাটাতে যদি আপনাদের সুযোগ হয়, যদি ইট ভাটায় কোনোদিন যাইতে পারেন স্টাডি ট্যুরে, তাহলে কিভাবে ইট তৈরি করে ওইটাও নিজের চোখে দেখতে পারবেন। ইটের দাম সম্পর্কে আইডিয়া করার জন্য অবশ্যই ইটের ভাটা যাওয়ার দরকার নেই, লোকালি আপনি মানে গুগলে সার্চ দিলেই বাংলাদেশে ইটের দাম সম্পর্কে আপনি ইউটিউবে ভিডিও দেখবেন, ইউটিউবে ভিডিও দেখলে বুঝতে পারবেন যে কোন ইটের দাম কত। বাট মানে আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন মোটামুটি এই রেঞ্জের মধ্যে ছিল, আর কয়েকদিন আগে বায়োস্টে কাজ করার টাইমে ইটের দাম প্রবাবলি এরকমই, নয় মানে ভালো মানে একদম ফার্স্ট ক্লাস ব্রিক 9 থেকে 10 টাকা পার পিস, সেকেন্ড ক্লাস ব্রিক 7 থেকে 8 টাকা, আর থার্ড ক্লাস ব্রিক 4-5 টাকা বা 5 থেকে 6 টাকার মধ্যে হইতে পারে। ঠিক আছে, জি স্যার। আচ্ছা এরপর দেখেন ওভার বার্ন অর ঝামা ব্রিক, যেগুলো হচ্ছে অতিরিক্ত পরিমাণে পোড়ানো হয়েছে, দেখছেন তো কালচে কালচে হয়ে গেছে না ইটগুলা, জি জি স্যার। স্যার। এগুলা হচ্ছে আপনি
কিভাবে বুঝবেন যে এটা হচ্ছে ঝামা ব্রিক বা ওভারবার্ন? আপনি দেখলেই বুঝবেন যে এরকম অতিরিক্ত পুড়ছে বা পুড়ে গেছে বা কালো হয়ে গেছে। শেপ বেট্রিফাইড এন্ড ডিস্টর্টেড, মানে এটা শেপটা হচ্ছে আগের মতো নাই বা ইউনিফর্ম নেই, শেপটা হচ্ছে ডিস্টর্টেড, মানে বিকৃত হয়ে গেছে, বিকৃত। হয়ে গেছে। আপনি যদি দেখেন যে ইটের শেপটা নরমাল নাই, ইটের শেপটা হচ্ছে ডিস্টর্টেড বা বিকৃত হয়ে গেছে, তাহলে বুঝবেন এটা হচ্ছে ঝামা বা ওভারবার্ন, অতিরিক্ত পোড়ানোর কারণে শেপ চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, এরপর দেখেন যে এটা আপনি কোথায় কোথায় ব্যবহার করতে পারবেন, এটার ইউজ কোথায় কোথায় করা যাবে। ক্যান নট বি ইউজড ইন কনস্ট্রাকশন ওয়ার্ক। আপনি এটা কোন রকমের টেম্পোরারি হোক আর পার্মানেন্ট হোক, কোন ধরনের কনস্ট্রাকশনের কাজে এটা আপনি ব্যবহার করবেন না, ঠিক আছে। ইউজড ফর মেকিং অ্যাগ্রিগেট ফর লাইম কনক্রিট ফর ফাউন্ডেশন। মাটির নিচে যখন ফাউন্ডেশন তৈরি করা হয়, ওই ফাউন্ডেশনে যে কনক্রিটটা ইউজ করা হয়, কনক্রিট হচ্ছে দুই রকমের হয়, একটা হচ্ছে লাইম কনক্রিট, একটা হচ্ছে সিমেন্ট কনক্রিট। আপনি যদি কনক্রিট তৈরি করার সময় বাইন্ডার হিসেবে সিমেন্ট ব্যবহার করেন, তাহলে ওইটাকে আপনি কি কনক্রিট বলবেন? সিমেন্ট কনক্রিট। সিমেন্ট কনক্রিট বলবেন। আপনি যদি কনক্রিট তৈরি করার সময় সিমেন্ট ব্যবহার না করে চুন ইউজ করেন বাইন্ডার হিসেবে বা লাইম ইউজ করেন, ওটা লাইম Lime. কনক্রিট। আগেরকার দিনে কিন্তু বিল্ডিং তৈরি করার সময় সিমেন্টের বদলে লাইম ইউজ করতো বা চুন ইউজ করতো, জি স্যার। ঠিক আছে। ছাদ ঢালাইয়ের সময় দেখতাম স্যার চুন দিত স্যার। হ্যাঁ, তো আপনি যদি ফাউন্ডেশনের কাজে মানে মাটির নিচে যে ফাউন্ডেশন আপনি তৈরি করবেন, ওইখানে যদি আপনি লাইম কনক্রিট ব্যবহার করেন, ওই লাইম কনক্রিটের কোর্স এগ্রিগেট হিসেবে, মানে এই যে ব্রিক চিপস হিসেবে আপনি চাইলে এই ঝামা বা পিকেটটাকে হচ্ছে ইউজ করতে পারেন। মানে এই এই ওভারবার্ন ব্রিক গুলাকে ভেঙে ছোট ছোট টুকরা টুকরা করে এরকম ছোট ছোট পিস করে আপনি ওই পিস গুলা হচ্ছে কোর্স এগ্রিগেট হিসেবে এই লাইম কনক্রিটে ব্যবহার করতে পারেন। বোঝা গেছে? আরেকটা হচ্ছে দেখেন অ্যাজ এ রোড ম্যাটেরিয়াল। রাস্তা তৈরি করার সময় রাস্তার অনেকগুলো লেয়ার থাকে। উপরের লেয়ারটা মনে করেন হচ্ছে বিটুমিনের লেয়ার, তারপরে লেয়ারটা মনে করেন পাথর দিয়ে ফিল আপ করে বা এরকম ব্রিক চিপস দিয়ে ফিল আপ করে, তারপরে লেয়ারটা বালি দিয়ে ফিল আপ করে। তো এই যে রাস্তার লেয়ার গুলা যে আপনি ফিল আপ করবেন রাস্তা তৈরি করার সময়, আপনি যেই লেয়ারটা হচ্ছে ইটের খোয়া বা ব্রিক চিপস দিয়ে আপনি ফিল আপ করবেন, ওইখানে হচ্ছে অ্যাজ এ ফিলার ম্যাটেরিয়াল হিসেবে আপনি এই ধরনের ঝামা বা এই পিকেট গুলাকে ভেঙে আপনি ব্রিক চিপস হিসেবে এখানে ইউজ করতে পারেন, রোড কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল হিসেবে। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এবার দেখেন আন্ডারব্রান্ড অথবা পিলা ব্রিক, মানে হচ্ছে যেই ব্রিক গুলা হচ্ছে ঠিক মতো পোড়ানো হয় নাই, এগুলাকে হচ্ছে আন্ডারব্রান্ড বা পিলা ব্রিকও বলে। অতিরিক্ত পুরাইলে বলে ঝামা বা পিকেট, আর কম পুরাইলে কি বলে? পিলা। মনে থাকবে? পিলা। দেখেন এটা হচ্ছে কিভাবে বুঝবেন এটা একটা আন্ডারব্রান্ড, আপনি দেখলেই বুঝবেন যে ঠিক মতো পোড়ানো হয় নাই। দেখবেন যে মাটি হচ্ছে মানে মাটির কালার দেখবেন মানে ঠিক মতো রেড কালার আসে নাই, একটু এখনো মাটির কালার রয়ে গেছে। আপনি দেখবেন ইয়েলো কালার মানে একটু হলদেটে ভাব থাকবে, লো স্ট্রেংথ। আপনি এগুলার নিয়ে যদি ক্রাশিং টেস্ট করেন, মানে ক্রাশিং টেস্ট কি বলবো, ক্রাশিং টেস্ট করেন ল্যাবরেটরিতে, আপনি মেশিনের মধ্যে ঢুকা যদি চাপ দেন, থার্ড ক্লাস ব্রিকের জন্য ভাঙতে কতটুকু ফোর্স লাগতেছিল? 145 এর মতো লাগতেছিল বোধহয়, 145 কেজি পার জি সেন্টিমিটার। স্যার। আপনি 145। দেখবেন যে হয়তো এগুলা 50 কেজি বা 60 কেজি বা 90 বা 80 কেজি পার সেন্টিমিটার স্কয়ার ফোর্সেই ভেঙে যাচ্ছে। মানে অনেক, মানে এটার কম্প্রেসিভ স্ট্রেংথ অনেক লো হবে এই আন্ডারব্রান্ড বা পিলা ব্রিকের। আচ্ছা, এরপর দেখেন যে ইউজেস, আপনি এটা কোথায় কোথায় ব্যবহার করবেন। ক্রাশ টু পাউডার ফর্ম এন্ড ইউজেস অ্যাজ সুরকি। সুরকি কি জিনিস? দেয়াল জি স্যার, তোলার ওই যে পরে, দেয়াল তৈরি স্যার। করার পরে দেয়ালের গায়ে রং করার আগে প্লাস্টার বা করে না, প্লাস্টার। জি স্যার। এই প্লাস্টারটা করে কি দিয়ে? প্লাস্টার সুরকি করে দিয়ে। স্যার সিমেন্ট প্লাস সুরকি। সিমেন্টের বালিয়ে সুরকিতে। সিমেন্টের সাথে হচ্ছে ইটের গুঁড়া মিশায়, গুঁড়া গুঁড়া। জি স্যার। এই এই ইটের গুঁড়াটা হচ্ছে সুরকি বলে। এই সুরকি তৈরি করতে বা ইটের গুঁড়া তৈরি করতে আপনি এই আন্ডারবার্ন বা পিলা ব্রিক ইউজ করতে পারেন। বোঝা গেছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, মানে অ্যাজ এ কি বলবো মর্টার হিসেবে, ঠিক আছে। এই প্লাস্টার তৈরি করার সময় যে সিমেন্ট আর সুরকির যে মিশ্রণটা বা যে মিক্সচারটা ইউজ করা হয় এটা হচ্ছে মর্টার বলে। তো ওই মর্টারে আপনি আপনার এগ্রিগেট হিসেবে বা কি বলবো অ্যাজ এন কোর্স এগ্রিগেট হিসেবে বা যেটাই বলেন না কেন, আপনি এই সুরকিটা ইউজ করতে পারেন। কিভাবে? অ্যাজ এ পাউডার ফর্ম, মানে গুঁড়া গুঁড়া পাউডারের মতো করে করতে পারেন। দেখছেন না যে এরকম সুরকি বানায় আবার চালনি দিয়া চালে? জি স্যার। দেখছেন সাইটে হচ্ছে এরকম চালনি দিয়া চালে না? জি স্যার। একটা মেশিনের মধ্যে ইটগুলা আস্তে আস্তে ইটগুলা ঢুকায় দেয়, যে ইটগুলা দেখে যে একটু খারাপ কোয়ালিটির, ওগুলা নিয়ে নিয়ে কি করে মেশিনের মধ্যে ঢুকায় দেয়।
মেশিনের মধ্যে ইট গুলা গুড়া গুড়া করে ফেললো, তারপর হচ্ছে ওই গুড়া ইট গুলা আবার চালনি দিয়া চাইলা, চালনি দিয়া চাললে কি হয় বলেন তো? স্যার ওই যে স্যার সুরকি গুলো সাইজটা বের হয়। এই রুটি বানানোর সময় চালনি দিয়ে চালতে দেখছেন আটা? স্যার স্যার যেটা স্যার। তো মিহি চালনি দিয়ে চাললে এই যে মেশটা আছে, সিভ অ্যানালাইসিস কি পড়ছেন? না স্যার। আচ্ছা পড়েন নাই? আচ্ছা এগ্রিগেট পড়ানোর সময় হয়তো এগুলো পড়াবো। আপনি যখন এই ইটটাকে ছোট ছোট মানে গুঁড়া করতেছেন, সবগুলা গুঁড়ার সাইজ কি একই রকম হবে? না স্যার। যেগুলো একটু বড় গুঁড়া হবে ওইগুলা এই চালনির মধ্যে আটকায় যাবে, ওইগুলাকে আপনি মেশিনের মধ্যে ঢুকায় আবার গুঁড়া করবেন। আর যেগুলো আপনার ডিজায়ার্ড সাইজের গুঁড়া হইছে ওইগুলা চালনি দিয়ে পাস করে এখানে চলে আসবে, এগুলা নিয়ে আপনি এবার সুরকি বানাবেন, মানে আপনি প্লাস্টার মর্টার বানাবেন। বুঝা গেছে? জি স্যার। আর যেগুলা চালনিতে আটকাই গেছে এগুলারে কি করবেন? এগুলারে নিয়ে মেশিনের মধ্যে ঢুকায় আরো গুঁড়া করবেন। আবার বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, তাইলে আমরা মোটামুটি ব্রিকের বিভিন্ন টাইপ সম্পর্কে জানতে পারছি। জি স্যার। এখন আমরা দেখবো হচ্ছে ম্যানুফ্যাকচারিং অফ ব্রিক, কিভাবে ইট তৈরি করে। ঠিক আছে? আমি যদি 10টা মানে 10:15 পর্যন্ত ক্লাস নেই, প্রবলেম আছে? স্যার কয়টা স্যার? 10:15 আপনাদের কি মানে সবাই কি ভাতটা খেয়ে ক্লাস করতে বসছেন? এখন কেউ ভাত খান নাই? স্যার খাই নাই স্যার। খাই নাই স্যার, সমস্যা নাই ম্যাম স্যার। আমিও খাই নাই, সো ইনশাআল্লাহ আমরা ক্লাস শেষ করে সবাই একসাথেই খাওয়া দাওয়া করবো, চিন্তা করেন না। জি স্যার। দেখেন যে ম্যানুফ্যাকচারিং অফ ব্রিক, ব্রিকের ম্যানুফ্যাকচারিং প্রসেসটাকে হচ্ছে 5টা ভাগে ভাগ করা হয়। ঠিক আছে? প্রথম ভাগটা দেখেন কি, প্রিপারেশন অফ ক্লে, মানে হচ্ছে যেই কাদামাটি দিয়ে আপনি ইটটা তৈরি করবেন ওই কাদামাটিটাকে প্রসেস করতে হবে বা প্রিপেয়ার করতে হবে। ঠিক আছে? তারপর হচ্ছে পাগিং অর টেম্পিং অফ দা ক্লে, টেম্পিং করা মানে হচ্ছে কোনো কিছুকে গুতায় গুতায় বা কোনো কিছুর মধ্যে বাড়ি দিয়ে তার ভিতর থেকে ভয়েড স্পেস গুলা বাইর করে ফেলা, এটাকে হচ্ছে টেম্পিং করা বলে। কথা কি বুঝছেন না বুঝেন নাই? টেম্পিং টেম্পিং বিষয়টা ওই যে মানে বাড়ি দিয়ে যে বাড়ি দিয়ে দিয়ে খাইছাম একদম এক্স্যাক্টলি বাড়ি দেয়া। আপনারা কামারের দোকানে কামাররা হচ্ছে এরকম হাতুড়ি দিয়া জি, বাড়ি জি। দিয়ে দিয়া মানে আপনার দা ছুরি বটি বানায় না? জি স্যার বুঝতে পারছি টেম্পিং স্যার। করাটা হচ্ছে এরকম সেম। আপনি মনে করেন একটা মুড়ির টিন নিলেন, ঠিক আছে? এই মুড়ির টিনের মধ্যে মুড়িগুলা মনে করেন এমনে আছে, স্যার। এই মুড়িগুলার মধ্যে মধ্যে মাঝখানে মাঝখানে কি ভয়েড স্পেস আছে না? একটা গ্যাপ থেকে যায়। এখন আপনি মনে করেন মুড়ির টিনটা নিয়ে একটু ঝাঁকাইছেন জোরে জোরে, তাহলে এই তাহলে ভয়েড গুলা মিনিমাম মানে মিনিমাইজ হয়ে আর একটু অনেকটা জায়গা কম্প্যাক্ট হবে খালি না যায়। মুড়িগুলা? জি এবার স্যার। উপরে আরো জায়গা বাড়বে, তখন আপনি কি করতে পারবেন? আরো মুড়ি ঢুকাইতে পারবেন না? Yes, জি sir. স্যার। ক্যাম্পিং করা মানে হচ্ছে একটা রড দিয়ে আপনি যদি এটার মধ্যে এরকম কন্টিনিউয়াস গুতান মানে বাড়ি দেন, তাহলে কি হবে? এই ভিতরের ভয়েড গুলা কমে যাবে এবং জিনিসটা কম্প্যাক্ট হবে। তো টেম্পিং করা এখন টেম্পিং বিভিন্ন উপায়ে হইতে পারে। আপনি বাড়ি দিতে পারেন, আপনি ঝাঁকাইতে পারেন, আপনি পা দিয়ে পাড়াইতে পারেন, আপনার স্যার, যেমন খুশি আপনি অমনে টেম্পিং করতে পারেন। একটা ভাইব্রেটর টাইপসের ইউজ করে না স্যার? হ্যাঁ, ভাইব্রেশন টাইপসের একটা জিনিস ভাইব্রেশন, এক্স্যাক্টলি। ছাদ যখন ঢালাই দেয়, ছাদের মধ্যে কংক্রিটের যে ম্যাটেরিয়াল গুলো আছে, কংক্রিটের কি কি ম্যাটেরিয়াল বলছিলাম? সিমেন্ট, তারপর হচ্ছে কোর্স এগ্রিগেট, ফাইন এগ্রিগেট, তারপর হচ্ছে আর কি ওয়াটার। এই জিনিসগুলো যখন আপনি ছাদের মধ্যে ফেলতেছেন, মনে করেন কোর্স এগ্রিগেট গুলা একটা জায়গায় আলাদাভাবে জমাট বেঁধে গেল, ফাইন এগ্রিগেট গুলা একটা জায়গায় আলাদাভাবে জমাট বেঁধে গেল, সিমেন্টটা একটা জায়গায় আলাদাভাবে জমাট বেঁধে গেল, তাইলে কি আপনার ওই ছাদের ঢালাইটা ভালো হইছে? না স্যার। এরকম পার্টিকুলার কোন একটা ম্যাটেরিয়াল আলাদা একটা জায়গায় জমাট বেঁধে যাওয়াকে বলা হচ্ছে সেগ্রিগেশন, সেগ্রিগেট হয়ে যাওয়া, আলাদা হয়ে যাওয়া। সমসত্ব মিশ্রণ, অসমসত্ব মিশ্রণ পড়ছিলেন না ছোটবেলায়? জি স্যার। কনক্রিট হইতে হবে সমসত্ব মিশ্রণ, হোমোজেনিয়াস মিক্সচার। এটা হচ্ছে আমাদের আকাঙ্ক্ষা যে আমি একটা কনক্রিট বানাবো যেটা হইতে হবে কি হোমোজেনিয়াস। মিক্সচার। কিন্তু মিস্ত্রিরা কি করে? মিস্ত্রিরা এরকম মাথার মধ্যে কইরা কনক্রিট নিয়ে ছাদের মধ্যে উঠে না? জি স্যার। উপর থেকে ধাপাস কইরা মিক্সচারটাকে ফ্লোরের মধ্যে ফেলে না? জি স্যার। এরকম ধাপাস কইরা ফেললে যেটা হয়, মিক্সচার গুলো আলাদা আলাদা হয়ে যায়, সেগ্রিগেশন হয়। এরকম সেগ্রিগেশন যেন না হয়, ওইটা যেন একটা হোমোজেনিয়াস বা একটা সমসত্ব মিশ্রণই থাকে। এই জন্য মিস্ত্রিদেরকে বলতে হবে যে বাবা তুমি কষ্ট করে একটু মাটিটাকে বসবা, বইসা আস্তে করে কংক্রিটটা ঢালবা, মানে দাঁড়াই থেকে উপর থেকে ঠাস করে ফালাই দিবা না। ঠিক আছে? প্লাস এটা যেন একটা হোমোজেনিয়াস মিক্সচার থাকে, এই জন্য ভাইব্রেটর দিয়ে হচ্ছে একটা ভাইব্রেটরের মাথায় একটা নজল থাকে, ওই নজলটা দিয়ে হচ্ছে মানে ভাইব্রেশন করা হয় কন্টিনিউয়াস, জিনিসটাকে হচ্ছে নাড়ানো হয়। লেবু শরবত বা চিনি শরবত বানানোর সময় শরবতটারে আমরা চামচ দিয়ে নাড়াই না?
না জি স্যার কেন জি, নাড়াই? স্যার। যেন এটা একটা সমসত্ব মিশ্রণ হয়, হোমোজেনিয়াস মিক্সচার হয়। সেম কনক্রিটটাকেও ওই ভাইব্রেটরের নজল দিয়ে কন্টিনিউয়াস নাড়ানো হয় মিক্সিং ঠিকমতো করার জন্য। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, জি স্যার। এরপর দেখেন মোল্ডিং অফ ব্রিক, মানে হচ্ছে আপনাকে একটা ছাঁচের মধ্যে বা একটা ডায়াসের মধ্যে হচ্ছে আপনি যেই কাদামাটিটাকে টেম্পিং করছেন বা পাকিং করছেন ওইটাকে হচ্ছে ছাঁচের মধ্যে বসাইতে হবে বা ছাঁচের শেপ দিতে হবে। তারপর হচ্ছে আপনাকে এটাকে রোদে শুকাইতে হবে, ড্রাইং অফ ব্রিক। তারপর হচ্ছে কি এটাকে আগুনে পোড়াইতে হবে, ইটের মানে ইট তৈরি করতে হলে বার্নিং অফ ব্রিক। বোঝা গেছে? বুঝতে পারছেন না? জি স্যার। এই পাঁচটা হচ্ছে জি স্টেপ। স্যার। আমরা এখন এই পাঁচটা স্টেপ আরেকটু বিস্তারিত দেখার চেষ্টা করব। দেখেন প্রথম স্টেপটা কি ছিল? প্রিপারেশন অফ ক্লে অর আর্ট, মানে আমি যেই কাদামাটি দিয়ে বা যেই সয়েলটা ইউজ করে ইটটা তৈরি করব ওই মাটিটাকে আমাকে প্রস্তুত করতে হবে। তো ওই সয়েলের প্রিপারেশনের মধ্যে বা ক্লের প্রিপারেশনের মধ্যে কি কি আছে আমরা দেখি। Preparation of clay involves operations like removing the top loose earth, then digging, cleaning, weathering and blending of the earth. মানে হচ্ছে আপনি মনে করেন একটা জায়গা থেকে মাটি খুঁড়বেন, আপনি মনে করেন আপনার বাসার পাশে একটা এরকম পাহাড় আছে, আপনি এই পাহাড় থেকে কিছু মাটি খুইরা এই মাটিটা ইউজ করে আপনি হচ্ছে এটা দিয়ে কি তৈরি করবেন? ইট তৈরি করবেন। এখন এই উপরের দিকের মাটিগুলো একটু লুজ থাকে না? জি স্যার। আপনাকে ফার্স্টে এই লুজ মাটিটাকে সরায় ফেলতে হবে। এই লুজ মাটিটাকে সরায় ভিতরের যে কম্প্যাক্ট বা একদম টাইট সয়েলটা আছে ওই টাইট সয়েলটা কালেক্ট করতে হবে ক্লে তৈরি মানে আমার অ্যাজ এ ব্রিক কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল হিসেবে। আচ্ছা, আপনি টাইট সয়েল কালেক্ট করলেন, ঠিক আছে। তারপর হচ্ছে আপনি এটাকে ক্লিন করবেন, যদি এই সয়েলের মধ্যে কোনো রকমের কোনো ময়লা আবর্জনা থাকে এগুলো পরিষ্কার করতে হবে। ওয়েদারিং, এটাকে হচ্ছে নরমালি আপনাকে এই সয়েলটা তো শক্ত থাকবে, এটাকে হচ্ছে বাতাসের মধ্যে এক্সপোজড অবস্থায় রাখা দিতে হবে, ঠিক আছে। ওয়েদারিং কি জিনিস আমরা এর পরে লাইনটাতে দেখবো। আচ্ছা, ব্লেন্ডিং অফ আর্ট, এই মাটিটাকে ঠিক মতো মিশাইতে হবে। এই ওয়েদারিং আর ব্লেন্ডিং আমরা এখন দেখবো। দেখেন, আফটার রিমুভিং দ্য টপ আনসুইটেবল সয়েল দ্য ক্লে ইজ ডাক আইদার বাই ম্যানুয়াল লেবার অর বাই পাওয়ার এক্সকেভেটর। মানে হচ্ছে উপরের নরম মাটিটা সরায় ফেলার পরে আপনি তো গর্ত করলেন, গর্ত থেকে হচ্ছে আপনার মাটিটা কালেক্ট করা হয় ম্যানুয়াল লেবার, মানে যারা শ্রমিক বা কামলা বা জোগালি আছে তারা ম্যানুয়ালি কোদাল দিয়ে কাইটা কাইটা মাটিটা কালেক্ট করতে পারে। অথবা এক্সকেভেটর, দেখছেন এক্সকেভেটর? জি স্যার। এরকম একটা কাটা 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 থাকে যে মাথার মধ্যে, এক্সকেভেটর জি দেখেন স্যার, নাই জি কে কে? স্যার। ওটা বলেন। আমরা দেখলে আজকে চিনতে পারবো। ক্লাসের লাস্টে একটা এক্সকেভেটরের ছবিও দেখবো। তো এক্সকেভেটরের মাথায় একটা এরকম হাতের মতো চিমটা থাকে অনেক বড় সাইজের, ওটা দিয়ে খামচায় খামচায় আপনি চাইলে এই মাটিটা কালেক্ট করতে পারেন। আচ্ছা, এরপর দেখেন, ডাগ আউট ক্লে ইজ স্প্রেড অন দ্য লেভেল গ্রাউন্ড এন্ড অল দ্য পিবেলস, গ্রাভেল, কঙ্কর, ভেজিটেবল ম্যাটার এটসেট্রা রিমুভ ফ্রম দ্য ক্লে। মানে এই যে মাটিটা আপনি কালেক্ট করছেন এটাকে হচ্ছে আপনি আপনার উঠানে বা কোনো একটা এরকম সমতল জায়গায় বিছাবেন, সমানভাবে বিছায় তার ভিতর থেকে নুড়ি পাথর, ময়লা আবর্জনা, ঘাস, লতা পাতা, অর্গানিক ম্যাটার যেগুলো থাকবে এগুলোকে যতটুকু সম্ভব আপনি রিমুভ করে ফেলার ট্রাই করবেন, ঠিক আছে, সরায় ফেলবেন। The clay is left exposed to atmosphere for softening, known as weathering of clay. এই যে আমরা একটু আগে দেখছিলাম ওয়েদারিং, ওয়েদারিং মানে হচ্ছে আপনি ওই শক্ত কাদাটাকে আপনার উঠানের মধ্যে বা এরকম একটা এক্সপোজড মানে এনভায়রনমেন্টে এক্সপোজড যেখানে বাতাস চলাচল করতেছে এরকম একটা জায়গায় আপনি ফালায় রাখবেন, এবং এই কাদাটা যখন বাতাসের সংস্পর্শে আসবে এই শক্ত কাদাটা নরম হয়ে যাবে, এটাকেই বলে হচ্ছে ওয়েদারিং, ঠিক আছে। তারপর দেখেন, ডিগিং দ্য আর্থ বিফোর রেইন ইজ অ্যাডভান্টেজিয়াস অ্যাজ ফুল মনসুন ক্যান বি ইউটিলাইজড ফর ওয়েদারিং। মানে বৃষ্টি শুরু হওয়ার আগেই আপনি যদি মাটি খুঁড়ে মাটিগুলা এনে ওয়েদারিং এর জন্য রাখতে পারেন তাহলে ভালো হবে। কারণ বৃষ্টি হইলে কি আপনি এরকম মাটি গর্ত করে মাটি কালেক্ট করতে পারবেন? না স্যার। পারবেন না। তার মানে আপনি যদি বৃষ্টি শুরু হওয়ার আগেই মাটিগুলা কালেক্ট করে কোন একটা শেডের মধ্যে এরকম একটা শেড তৈরি করবেন, ওই শেডের মধ্যে যেখানে বৃষ্টির পানি পৌঁছাইতে পারবে না কিন্তু ভিতর দিয়ে বাতাস পাস করবে, একটা শেডের মধ্যে যদি আপনি আপনার মাটিগুলো রাইখা দেন এগুলো হচ্ছে ওয়েদারিং হয়ে আস্তে আস্তে নরম হবে, বাইরে বৃষ্টি হোক আমার কোনো সমস্যা নাই। তার মানে পুরো বর্ষাকালটা হচ্ছে ওয়েদারিং হয়ে মাটিগুলা সফট হয়ে যাবে, আপনার পুরো বর্ষাকালটা আপনি ইউজ করতে পারতেছেন ওয়েদারিং এর জন্য। আপনি যদি বর্ষাকাল শুরু হওয়ার আগেই, মনসুন পিরিয়ড শুরু হওয়ার আগেই
মাটিগুলা কালেক্ট করে ফেলতে পারেন গর্ত থেকে। আচ্ছা, আফটার ওয়েদারিং দ্য আর্থ ইজ কেমিক্যালি অ্যানালাইজড এন্ড ইফ দেয়ার ইজ এনি ডেফিসিয়েন্সি অফ এনি ইনগ্রেডিয়েন্ট ইট ইজ মিক্সড উইথ দ্য আর্থ। আচ্ছা, ওয়েদারিং এর পরে যেই মাটিটা ওয়েদারিং হয়ে নরম হইছে এটা হচ্ছে ল্যাবরেটরিতে কেমিক্যালি টেস্ট করে দেখা হয় আমার একটা মাটিতে যেই যেই ইনগ্রেডিয়েন্টস গুলা থাকার দরকার ছিল, ওই অ্যালকালিনিটি, তারপর হচ্ছে কি আপনার লাইম, তারপর হচ্ছে কি ছিল ম্যাগনেসিয়া, তারপর ছিল কি আয়রন পাইরাইট, ছিল না এরকম কি কি জানি ছিল না, যেগুলো জি, আমাদের ডিজায়ার্ড কম্পোনেন্ট। যদি কোনো একটা ডিজায়ার্ড কম্পোনেন্ট না থাকে, সিলিকা ছিল, ম্যাগনেসিয়া ছিল, অ্যালুমিনা ছিল, আর কি কি জানি ছিল বই লাগিস। আচ্ছা, আপনারা দেখেন যদি কোনো একটা পার্টিকুলার ডিজায়ার্ড কম্পোনেন্ট না থাকে তাহলে ওইটা হচ্ছে ওই মাটির মধ্যে কি করতে হবে, অ্যাড করতে হবে আর্টিফিশিয়াল বা আলাদাভাবে, যদিও বাংলাদেশে মনে হয় করে না, ঠিক আছে। তারপর হচ্ছে নাও প্রিপারেশন অফ ক্লে ইজ কমপ্লিটেড, তার মানে হচ্ছে এই কাজগুলা করার পরে আপনার ইট তৈরি করার জন্য কাদামাটি বা যে সয়েল ওটা হচ্ছে রেডি, কমপ্লিট। আচ্ছা, এরপর দেখেন হচ্ছে পাগিং অর টেম্পিং অফ ক্লে। এখন আপনাকে এই ক্লেটাকে হচ্ছে টেম্পিং করতে হবে। কেন টেম্পিং করতে হবে? এই কাদামাটিটাকে ঠিক মতো যেন আপনি মিশাইতে পারেন, প্লাস কাদামাটির ভিতর থেকে ভয়েড স্পেস গুলো রিমুভ করার জন্য, ঠিক আছে। দেখেন তো ক্লে কে আপনি কিভাবে টেম্পিং করবেন? টেম্পিং অর প্লাগিং অফ ক্লে ইনভলভস ব্রেকিং আপ অফ দ্য প্রিপেয়ার্ড ক্লে। তার মানে যেই কাদামাটিটা আপনি ক্লে তৈরি করছিলেন, মানে আপনি একদম ওয়েদারিং করে কেমিক্যালি আর্টিফিশিয়াল ইনগ্রেডিয়েন্ট যেটা অ্যাবসেন্ট ছিল ওইটা অ্যাড করে আপনি যেই কাদামাটিটা তৈরি করছেন ওইটাকে হচ্ছে আপনি ভাঙা ফেলবেন। ভাঙা আপনি ওটার মধ্যে পানি মিশাবেন। পানি মিশাইলে ওইটা কি একটা পেস্ট ফর্ম হয়ে যাবে না? জি স্যার। একটা পেস্ট ক্রিয়েট করবে, ঠিক আছে। আপনি ওয়াটারিং করলেন এন্ড নিডিং মানে হচ্ছে পারানো, ঠিক আছে। আপনি হচ্ছে এটাকে হয় মানুষ বা লেবার দিয়ে এটার মধ্যে, মানে এটারে মানুষ তার পা দিয়ে পারাবে, অথবা গরু আছে না, গরু দিয়ে পারাবেন এটার মধ্যে, ঠিক আছে। টিল দ্য আর্থ বিকামস এ হোমোজেনিয়াস মাস, যতক্ষণ পর্যন্ত না এই কাদাটা একটা হোমোজেনিয়াস মিক্সচারে পরিণত হয়, সমসত্ব মিক্সচারে পরিণত, ততক্ষণ পর্যন্ত এটাকে পারাইতে হবে, পাড়ায় মিশাইতে হবে। Water is added to clay in required quantity and the whole mass is kneaded under the feet of a man or cattle. Cattle মানে হচ্ছে গরু ছাগল। তার মানে অল্প অল্প করে পরিমাণ মতো পানি যোগ করবেন, আর হচ্ছে কি করবেন, এটাকে একটা হোমোজিনিয়াস মিক্সচার বানানোর জন্য হিউম্যান অথবা ক্যাটেল দিয়ে কন্টিনিউয়াস এটা পারাইতে হবে। বোঝা গেছে? জি স্যার। Where good bricks are required to be manufactured on a large scale, tempering of clay is usually done by pug mill. মানে যেখানে হচ্ছে আপনার ভালো কোয়ালিটির ব্রিক অনেক বেশি পরিমাণে প্রস্তুত করতে হচ্ছে, ওইখানে তো মানুষ দিয়ে বা এরকম গরু ছাগল দিয়ে পাড়ায় আপনি কুলাইতে পারবেন না। আপনি কুলাইতে পারবেন? ওইখানে হচ্ছে মেকানিক্যালি মেশিন ইউজ করে হচ্ছে এই টেম্পিংটা করা হয়। এই পাড়ানোর কাজটা হচ্ছে কি মেকানিক্যালি বা মেশিন ইউজ করে করা হয়, যেখানে হচ্ছে অনেক লার্জ স্কেলে আপনার অনেক বেশি পরিমাণে ভালো কোয়ালিটির ব্রিক প্রডিউস করতে হবে। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এরপর দেখেন মোল্ডিং অফ ব্রিক। তো আপনার প্রথমে আপনি কি করলেন, আপনার ব্রিকের ক্লেটাকে আপনি রেডি করলেন, তারপর ক্লেটাকে আপনি পাগিং বা টেম্পিং করলেন, আপনার এবার মোটামুটি ক্লেটা রেডি। এবার এটাকে হচ্ছে এই যে ডান পাশে কতগুলা কাঠের মোল্ডের ছবি দেখতেছেন না? ছবি দেখতেছেন কাঠের মোল্ডের? জি স্যার, জুতার দাম বাক্স। জুতার বাক্স? জি স্যার, এগুলো হচ্ছে মসজিদের ব্রিকের জুতার মোল্ড, বাক্স। মানে ব্রিক তৈরি করার জন্য ডায়াস, ঠিক আছে। এগুলা কাঠের হইতে পারে, স্টিলের হইতে পারে, বাট কাঠের হইলে খরচ কম। তো আফটার টেম্পিং অফ ক্লে ব্রিক শুড বি মোল্ডেড অ্যাজ সুন অ্যাজ পসিবল। মানে টেম্পিং বা পাগিং করার পরই হচ্ছে এই মোল্ডের মধ্যে আপনার কাদাগুলোকে ভর্তি করতে হবে, ঠিক আছে। আদারওয়াইজ পাক ক্লে মে বিকাম স্টিফ এন্ড মোল্ডিং অফ ব্রিক মে বিকাম ডিফিকাল্ট। মানে যদি আপনি দেরি করে মোল্ডিং মানে মোল্ডের মধ্যে ঢুকান, তাহলে যে কাদাটা আপনি পা দিয়ে পারাইছেন কাদাটা আস্তে আস্তে শক্ত হয়ে যাবে না? শক্ত হয়ে গেলে এটা কি জি, স্যার। আপনি আপনার ডিজায়ার্ড শেপ দিতে পারবেন? না পারবেন স্যার। না, ঠিক আছে। আচ্ছা, the brick can be molded by hand molding, machine molding। মানে এই ডায়াসের মধ্যে আপনি চাইলে ম্যানুয়ালি হাত ইউজ করে হাতের সাহায্যে আপনি মোল্ডিং করতে পারেন, এই ইটটাকে এই সাইজটা দিতে পারেন, অথবা হচ্ছে মেশিন মোল্ডিং, মেশিন ইউজ করে আপনি এরকম মোল্ডিং করতে পারেন। যেখানে হচ্ছে লার্জ স্কেলে ভালো কোয়ালিটির ব্রিক প্রডিউস করতে হবে, এখানে হ্যান্ড মোল্ডিং না করে মেশিন মোল্ডিং করা হয়। আচ্ছা, এরপর দেখেন
মোল্ডস আর রেক্টেঙ্গুলার বক্সেস উইদাউট এনি টপ এন্ড বটম। মানে এই যে মোল্ড গুলা দেখতেছেন এগুলো শুধু দেয়াল আছে, এগুলার কিন্তু উপরে কোনো ছাদও নাই, নিচে কোনো ফ্লোরও নাই, এগুলো কিন্তু টপ বটম নাই, শুধু সাইড গুলা আছে। বুঝতে পারছেন? জি স্যার। দে আর মেড অফ স্টিল অর টিম্বার। মানে এগুলো হচ্ছে হয় কাঠের হবে, মানে টিম্বার মানে কাঠের হবে, অথবা কিসের হবে, স্টিলের হবে। দুই রকমের মোল্ড বাজারে পাবেন, একটা হচ্ছে কাঠের, একটা হচ্ছে স্টিলের। কাঠের মোল্ড ইউজ করলে খরচ কম, কিন্তু আপনি একটা কাঠের মোল্ড একবার দুইবার ইউজ করার পর ফালাই দিতে হবে। স্টিলের মোল্ড ইউজ করলে কি খরচ বেশি, কিন্তু একটা স্টিলের মোল্ড আপনি অনেক দিন ইউজ করতে পারবেন। বোঝা গেছে? স্যার কাঠের মোল্ড 2 বা 3 বার ইউজের পর ফালাই দিতে হবে কেন স্যার, এটা বুঝলাম না। কাঠ পচবে না, কাঠের মধ্যে পানি লাগলে কাঠ কি পচে যায় না? তাই বলে স্যার 2 বা 3 বারেই স্যার এতটা ডিউরেবিলিটি কম? আমি এটা আন্দাজে বলছি 2 বার 3 বার, বাট ও আচ্ছা নরমালি আচ্ছা হচ্ছে মনে করেন স্টিলের মোল্ড থেকে যে কাঠের মোল্ডের ডিউরেবিলিটি কম, এটা তো বুঝতে জি স্যার, এটা তো বুঝতেছি স্যার। হ্যাঁ। আচ্ছা, এরপর দেখেন ড্রাইং অফ ব্রিক। এখন হচ্ছে আপনার কাঠের মোল্ডের মধ্যে ঢুকায় মোল্ডিং করা শেষ, এখন ইটটাকে কি করতে হবে? রোদে শুকাইতে হবে। ঠিক আছে? জি স্যার। এটা তো স্যার ওয়েট ব্রিক হ্যাভ টু বি ড্রাইড বিফোর দে আর ফেড ফর বার্নিং ইনটু ক্লিন। মানে এই যে চুল্লি থাকে না, ইট ভাটায় দেখছেন না, চুল্লির ভিতর দিয়া এরকম কালো ধোয়া বাইর হয়, জি স্যার চুল্লির মধ্যে ইটটাকে পুরাইতে ঢোকানোর আগে এটাকে হচ্ছে ঠিকমতো শুকাইতে হবে। ঠিক আছে? দ্য অবজেক্টিভ অফ ড্রাইং অফ ব্রিক আর কেন শুকাইতে হবে? টু রিমুভ অ্যাজ মাচ অফ ময়েশ্চার ফ্রম দ্য ব্রিক অ্যাজ পসিবল, সো অ্যাজ টু সেভ টাইম এন্ড ফুয়েল বার্নিং, ফুয়েল ডিউরিং বার্নিং। মানে ইটের ভিতর থেকে যতটুকু সম্ভব ময়েশ্চার বা পানি যেন আপনি মানে বাষ্পীভূত করে বের করে দিতে পারেন, এটাই হচ্ছে আপনার উদ্দেশ্য, যেন ইটটাকে পোড়ানোর সময় কম ফুয়েল বা কম জ্বালানি লাগে। ঠিক আছে? টু অ্যাভয়েড দ্য চান্সেস অফ ক্র্যাকিং এন্ড ডিসটরশন অফ ব্রিক ডিউরিং দ্য বার্নিং। যেন আপনার ইটটা হচ্ছে পোড়ানোর সময় ইটের গায়ে কোনো রকমের কোনো ক্র্যাক দেখা না যায়, বা ইটটা হচ্ছে বিকৃত না হয়ে যায় বা ডিস্টর্টেড, এটার ফর্ম যেন চেঞ্জ না হয়ে যায়। এই জন্য হচ্ছে ইটটাকে পোড়ানোর আগে ভালো মতো শুকাইতে হবে, রোদে শুকাইতে হবে। টু ইনক্রিজ দ্য মেকানিক্যাল স্ট্রেংথ অফ দ্য ব্রিক সো দ্যাট দে ক্যান বি হ্যান্ডেলড এন্ড স্টপ উইদাউট এনি ড্যামেজ টু দ্য ব্রিক। তার মানে ব্রিকের মেকানিক্যাল স্ট্রেংথ বাড়ানো মানে হচ্ছে ব্রিকের আপনার কম্প্রেসিভ স্ট্রেংথ বাড়ানো। ঠিক আছে? তার মানে হচ্ছে আপনি যখন ইটটা তৈরি করার পর এটাকে হ্যান্ডেল করবেন, এক জায়গা থেকে আরেক জায়গায় নিবেন, বা এরকম স্তূপ আকারে মানে স্টক করবেন, মানে স্তূপ আকারে রাখবেন, তখন যেন ইটটা হচ্ছে বাড়ি খাইলে ড্যামেজ না হয় বা ক্ষতিগ্রস্ত না হয়। ঠিক আছে? এই জন্য ইটটাকে পোড়ানোর আগে ঠিক মতো রোদে কি করতে হবে? ড্রাই করতে হবে, শুকাইতে হবে। বোঝা গেছে? জি স্যার এরপর হচ্ছে বার্নিং অফ ব্রিক। এখন হচ্ছে আপনি এটাকে আগুনের মধ্যে পুড়বেন। Burning of brick is a very important operation in the manufacture of bricks. বুঝতেছেন যে ইটের মানে পোড়ানোটা হচ্ছে পুরো ব্রিক তৈরি করার যে প্রসেসটা, পুরো প্রসেসটার মধ্যে ইটটা পোড়ানো একটা অনেক ইম্পর্টেন্ট স্টেপ। কেন? ইট ইম্পার্টস স্ট্রেংথ এন্ড হার্ডনেস টু ব্রিক এন্ড মেক্স দেম ডেন্স এন্ড ডিউরেবল। মানে এই ইট আপনি কিভাবে পুরাচ্ছেন বা পুরানোর উপরে ডিপেন্ড করতেছে ইটটার স্ট্রেংথ এবং হার্ডনেস, সে কতটুকু কম্প্রেশন নিতে পারবে এবং সে কতটুকু শক্ত হবে। ঠিক আছে? when temperature of brick reaches at 650 degrees Celsius while burning, water of crystallization is removed. মানে হচ্ছে আপনার এই চুলার মধ্যে চুলার টেম্পারেচার যখন 650 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়, এই টেম্পারেচারে ইটের ভিতরে যে পানিগুলা জমাট বাঁধা অবস্থায় বা ক্রিস্টালাইজ অবস্থায় ছিল, ওই পানিগুলো হচ্ছে বাষ্পীভূত হয়ে উড়ে যায় বা রিমুভ হয়ে যায়। At about 1100 degrees Celsius, the two main constitution of brick, silica and alumina, alumina মানে হচ্ছে clay, combine with each other and bricks become dense and strong. তার মানে চুলার টেম্পারেচার যখন 1100 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়, তখন ইট তৈরি করার জন্য যে মাটির যে মেন দুইটা উপাদান, একটা হচ্ছে সিলিকা বালি, একটা হচ্ছে অ্যালুমিনা বা ক্লে, এই দুইটা উপাদান একটার সাথে একটা মেল্ট হয়ে কম্বাইন্ড হয় বা মিক্স আপ হয়, এবং তারা ইটটাকে হচ্ছে ডেন্স মানে হচ্ছে একদম ঘনীভূত এবং স্ট্রং, শক্ত করে ফেলে। ঠিক আছে? ব্রিক্স আর বার্নড আইদার ইন ক্ল্যাম্প অর ইন ক্লিন। মানে ইটটা হচ্ছে পোড়ানো হয় দুইটা মাধ্যমে, একটা হচ্ছে ক্ল্যাম্পের সাহায্যে, বা একটাকে বলা হচ্ছে ক্ল্যাম্প বার্নিং, আর একটা হচ্ছে কিল্ন বার্নিং। ক্লিন মানে হচ্ছে চুলা। আপনি যখন একটা চুলার মধ্যে ইটটাকে পুরাবেন বা একটা এরকম ঘর তৈরি করবেন, একটা চেম্বার তৈরি করবেন ইটটাকে পোড়ানোর জন্য, ওইটাকে বলা হচ্ছে কোন ধরনের বার্নিং?
Clean burn. ক্লিন 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 বার্নিং। আর আপনি যদি কোনো চুলা তৈরি না করেন, আপনি মনে করেন ইট গুলাকে এরকম, এই যে ডান দিকে ছবিটা দেখতেছেন, এরকম স্তূপ আকারে রাখছেন। এই স্তূপ আকারে রাখা নিচে মানে কতগুলা গর্ত আছে না, জি স্যার। এই গর্তের মধ্যে আপনি আগুন। কাঠ বা কয়লা জ্বালানি হিসেবে ঢুকাই দিলেন, তারপর আপনি ইট গুলা পোড়াইলেন। মানে যে আগুনটা লাগবে ইট পোড়াইতে, ওই আগুনটার ব্যবস্থা আপনি হচ্ছে মানে ইটের, মানে যে ইটগুলো আপনি পোড়াবেন ওই ইটগুলো দিয়ে আপনি তৈরি করছেন। মানে কি বলবো, আগুনের সিস্টেমটা আপনি ওইখানেই রেডি করছেন। আপনি জি, স্যার। আলাদা কোনো চেম্বার বা চুলা বা ঘরের মধ্যে ইটগুলা পোড়ান নাই। ওইগুলাকে তাহলে বলে হচ্ছে ক্ল্যাম্প বার্নিং। ঠিক আছে? ক্ল্যাম্প জি স্যার। বার্নিং। আচ্ছা, এখন আমরা দেখবো হচ্ছে তাহলে কোনটা ভালো, ক্ল্যাম্প বার্নিং ভালো না ক্লিন বার্নিং ভালো, কোনটা ভালো? স্যার এই ক্লিন বার্নিং। অবশ্যই, কারণ আমি ইটগুলা ঠিক মতো পোড়ানোর জন্য আলাদা একটা চেম্বার তৈরি করতেছি, আমার ক্লিন বার্নিং তাহলে ভালো। জি স্যার। আচ্ছা, এবার দেখেন কিল্ন কি জিনিস। দ্য কিল্ন ইজ এ সিস্টেম ডিজাইন মোর সাইন্টিফিক্যালি টু বার্ন দ্য ব্রিক ইন ভেরি লার্জ নাম্বার। টু টাইপস অফ, মানে একসাথে অনেকগুলা ইট পোড়ানোর জন্য সাইন্টিফিক্যালি যে চুলাটা তৈরি করা হয় এটাকে বলা হচ্ছে কিল্ন। কিল্ন হচ্ছে দুই রকমের, একটা হচ্ছে ইন্টারমিটেন্ট ক্লিন, একটা হচ্ছে কন্টিনিউয়াস ক্লিন। ঠিক আছে? আচ্ছা, আমি একটু বলি যে ইন্টারমিটেন্ট কিলিং কোনগুলা। যেই কিলিং গুলাতে হচ্ছে আপনার সকল রকমের অপারেশন, মানে হচ্ছে ইটের শুকানো, ইটগুলাকে ঠান্ডা করা, ইটগুলাকে আগুনে পুরানো, ইটগুলা লোডিং করা। আপনাকে চুলার মধ্যে ইটগুলাকে ঢুকাইতে হবে না, এটা হচ্ছে লোডিং অবশ্যই। করা। ইটগুলা পোড়ার পরে ইটগুলাকে আবার চুলা থেকে বাইর করতে হবে না, জি স্যার। এটা হচ্ছে আনলোডিং করা। লোডিং করার আগে, মানে সরি, আগুনে ইটগুলাকে, আচ্ছা, আপনারা সবাই বাসায় ওভেন ইউজ করছেন না? জি স্যার। জি স্যার। ওভেনে যখন কোনো কিছু বেক করেন, কেক বানান বা কোনো কিছু বানান, জি স্যার, ঘুরে স্যার। প্রিহিটিং। ওভেনটাকে প্রিহিট করতে হয় না? জি স্যার। মানে জি আগে স্যার। একটু গরম করতে হয়। নরমাল কথা হচ্ছে আমরা যখন ডিম ভাজি করি আমাদের ফ্রাই প্যানের মধ্যে, তেল দেওয়ার পরে তেলটাকে ফার্স্ট একটু গরম করে তারপর ডিমটা ছাড়তে হয় না তেলের মধ্যে? জি স্যার। মানে আগে হচ্ছে একটু প্রিহিটিং করতে হয়। তার মানে আপনি যখন ইট তৈরি করবেন, ইটগুলাকে আগুনে পোড়ানোর আগে ইটগুলাকে একটু প্রিহিটিং করতে হবে, হালকা একটু গরম করতে হবে। ইন্টারমিডিয়েট ক্লিনের মধ্যে এই যে হিটিং, প্রিহিটিং, কুলিং, লোডিং, আনলোডিং, এই কাজগুলা একসাথে করা যায় না, সাইমালটেনিয়াসলি করা যায় না। আপনি যখন লোডিং করবেন, আপনি তখন শুধু লোডিংই করবেন। আপনি যখন কুলিং করবেন, মানে ইটগুলোকে পোড়ানোর পরে ঠান্ডা করবেন, আপনি শুধু ঠান্ডাই করবেন। আপনি যখন আনলোডিং করবেন, খালি আনলোডিংই করবেন। যার জন্য কি ইন্টারমিডিয়েট ক্লিনটা একটু স্লো না? বুঝতে পারছি স্যার। এখানে কিন্তু জি একসাথে স্যার, slow। সাইমালটেনিয়াসলি কাজ হয় না। ঠিক আছে? এটা হচ্ছে ইন্টারমিডিয়েট ক্লিনের একটা নেগেটিভ সাইড। আমরা একটু দেখি তাইলে আমরা বুঝবো। দেখেন, অপারেশন অফ বার্নিং দ্য ব্রিক ইজ নট কন্টিনিউয়াস। তার মানে এই ইন্টারমিডিয়েট ক্লিনের মধ্যে ইট যে পুড়তেছে এটা কন্টিনিউয়াস না, অল্প কিছুক্ষণ পূর্বে, এরপর আবার ঠান্ডা হবে, এরপর আপনি আবার কিছু ইট লোড করবেন, আবার ঠান্ডা হওয়ার পরে কিছু লোড আনলোড করবেন। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস না এই ইন্টারমিডিয়েট ক্লিনের মধ্যে। দ্য কিলিং ইজ লোডেড দেন ফায়ার্ড। ফার্স্টে আপনি ইট ঢুকাবেন চুলার মধ্যে, তারপর আগুন জ্বালাবেন, দেন অ্যালাউড টু কুল, মানে ইটগুলা পোড়ার পরে আপনি ইটগুলা ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রাখবেন, এন্ড লাস্টলি আনলোডেড, ঠান্ডা হওয়ার পর আপনি বাইর করবেন। মানে একটা কাজ যখন হবে এর পরের কাজটা কিন্তু সাইমালটেনিয়াসলি আপনি তখনই শুরু করতে পারবেন না, একটা কাজ শেষ হওয়ার পরে আরেকটা কাজ আপনাকে করতে হবে। তার মানে এখানে টাইম লস বেশি হচ্ছে। দিস কমপ্লিট ওয়ান সাইকেল অফ অপারেশন, মানে এভাবে হচ্ছে একটা সাইকেল শেষ হয়। একটা সাইকেল শেষ হইলো, আপনি একটা ইটের ব্যাচ আপনি আনলোড করলেন, তারপর আরেকটা ব্যাচ আপনি লোড করবেন, আগুন জ্বালাবেন, আগুনে পুড়বে, ঠান্ডা হবে, ঠান্ডা হওয়ার পর আপনি ওই ব্যাচটা আনলোড করবেন, আরেকটা সাইকেল কমপ্লিট হবে। বোঝা গেছে? জি জি স্যার। স্যার। এটা হচ্ছে ইন্টারমিডিয়েট ক্লিনের আপনার মানে ক্যারেক্টারিস্টিক্স, এবং এগুলো কিন্তু মানে ওয়ান কাইন্ড অফ ডিসঅ্যাডভান্টেজ। কেন? কারণ হচ্ছে দেখেন এটার কি কি অসুবিধা একটু আমরা দেখি তাহলে বুঝতে পারবো। সাপ্লাই অফ ব্রিক ইজ ইন্টারমিটেন্ট। আপনার ইট ইট যে আপনি এই চুলা থেকে বাইর করবেন, এই সাপ্লাইটা একটু পর পর বন্ধ হয়ে যাবে না? জি স্যার। এটা কি কন্টিনিউয়াস সাপ্লাই দিবে? কখনোই না স্যার। আচ্ছা, কারণ যেহেতু আপনার একটার পরে আরেকটা স্টেপ আপনাকে করতে হচ্ছে, আপনি সাইমালটেনিয়াসলি সবগুলা স্টেপ পারফর্ম করতে পারতেছেন না, এটা কখনোই আপনাকে কন্টিনিউয়াস ব্রিকের সাপ্লাই দিবে না।
তারপর আরো কিছু প্রবলেম আছে দেখেন যে কোয়ালিটি অফ বার্ন ব্রিক ইজ নট ইউনিফর্ম। আপনি যে ইটটা এখানে পোড়াবেন ওই ইটটা কোয়ালিটি কিন্তু ইউনিফর্ম হবে না, কারণ আপনি যখন একদম একটা স্তূপ আকারে বা একটা ব্যাচ হিসেবে চুলার মধ্যে ইটগুলাকে ঢুকাই দিচ্ছেন, এই মনে করেন আমার চুলা, এখানে আগুন জ্বলতেছে, আপনি এখানে ইটগুলা রাখছেন মনে করেন, যে ইটগুলা হচ্ছে একদম চুলার ইমিডিয়েট উপরে আছে ওই ইটগুলা ঠিক মতো পুড়বে বা অতিরিক্ত ওভার বার্ন হবে। আর যে ইটগুলা হচ্ছে উপরের দিকে আছে, এই যে এই ইটগুলা উপরের দিকে আছে না, মানে যেগুলো আগুন থেকে দূরে আছে ওইগুলো কি ঠিক মতো পুড়বে বা বার্ন হবে? No, sir. হবে, No, sir. ওইগুলো আন্ডার বার্ন হবে। ঠিক আছে, দেয়ার ইজ এ ওয়েস্টেজ অফ ফুয়েল অ্যাজ কিল ইজ টু বি কুল ডাউন এভরি টাইম আফটার বার্নিং। এবং ওইখানে হচ্ছে আপনার দেখেন প্রত্যেকবার যেটা হবে আগুনে পোড়ানোর পরে আপনার এই চুলাটাকে মানে ইটগুলা বাইর করার জন্য চুলাটাকে ঠান্ডা করতে হবে না? ঠান্ডা করতে হবে নাকি হবে না? Sir, how is অবশ্যই হবে স্যার। এবং আপনি যখন আরেকটা নতুন ইটের ব্যাচ ঢুকাবেন প্রি হিটিং করার জন্য আবার আপনাকে আগুন জ্বালাইতে হবে না? মানে পুরো প্রসেসটা আবার নতুন করে করতে হবে হ্যাঁ, স্যার, সোজা তার মানে এখানে ফুয়েলের কনজাম্পশন বেশি হবে বা ফুয়েল ওয়েস্টেজ হবে। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, যেটা আমরা যদি কন্টিনিউয়াস ক্লিন ব্যবহার করি তাহলে হবে না। আজকে মনে হয় একটু বেশি হয়ে যাবে যদি কন্টিনিউয়াস ক্লিন গুলা পড়াই। কন্টিনিউয়াস ক্লিনটা হচ্ছে অল্প একটু বাকি ছিল আমাদের, এটা আমরা নেক্সট ক্লাসে এই কন্টিনিউয়াস ক্লিন শেষ করে নতুন একটা টপিক শুরু করার চেষ্টা করব। আজকে এতটুকুই থাক, ঠিক আছে? Yes, sir. আমরা তাহলে আজকে দেখলাম কতটুকু পর্যন্ত? Inter. আমরা ইন্টারমিডিয়েট ক্লিন পর্যন্ত দেখছি, ঠিক আছে? যেখানে হচ্ছে কি ব্রিক তৈরি করার প্রসেস গুলা বা স্টেপ গুলা কন্টিনিউয়াস না, একটা শেষ হওয়ার পরে আরেকটা শুরু করতে হচ্ছে, ঠিক আছে? ওকে, তাহলে এবার হচ্ছে এই নাইম জানি একটা কি কোশ্চেন করছিলেন আমারে? স্যার ওই যে স্যার ওই ইসে এফ্লোরেসেন্সের বিষয়টা স্যার, ওইটা যে আচ্ছা। বায়োস্টেট ইসেরটা। হ্যাঁ, আপনারা কি আমার মানে গুগলের স্ক্রিন দেখতেছেন? আমি যে গুগলে ঢুকতেছি, Yes, জি sir. স্যার। কিছু ভিডিও দেখাবো চিন্তা করছিলাম, ভিডিওগুলা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখবো। আচ্ছা, তো বন্ধ হয়ে গেল, একটু দাঁড়ান। ও দারুণ। আরে এটা কাজ করতেছে না কেন? আচ্ছা, আবার স্ক্রিন দেখা যাচ্ছে না? ডাকের মনে হয় তোরে। দেখতেছেন? Yes, জি sir. স্যার, জি স্যার। আরে নেট এত স্লো। স্যার সমস্যা নাই স্যার, কালকে দেখাইলেও আমি হবে। আজকে দেখাই 2 মিনিট লাগবে না। আচ্ছা, নরমালি হচ্ছে আপনার যেই দেয়ালগুলোতে হচ্ছে এই যে দেখেন এইটাই দেখেন আপনি এই ছবিটা দেখতেছেন, ডান দিকে বড় হয়ে আসছে যে, জি স্যার, জি স্যার। এই ছবিটা খেয়াল করলে দেখেন এখানে কি ইটের গায়ে কোনো সিমেন্ট বা কোনো কিছু লাগানো আছে? না না স্যার। স্যার। এবং এই মেশিন মেড ব্রিক গুলা যখন একটার উপর আরেকটা রাইখা এই সিমেন্টের কাজ করে, সিমেন্টের কাজটা অনেক সূক্ষ্ম হয়, সিমেন্ট যেন ইটের গায়ে না লাগে। যদি সিমেন্ট ইটের গায়ে লেগে যায় তাহলে একটু পর পর ন্যাকড়া দিয়ে হচ্ছে ইটগুলা মুছে ফেলে। কারণ কি এই ধরনের দেয়ালগুলা কিন্তু প্লাস্টারিং করে না, রঙও করে না। এই ধরনের দেয়ালগুলা কিন্তু একটা আলাদা সৌন্দর্য বিয়ার করে। এগুলাকে বলা হচ্ছে ব্রিক এক্সপোজড ওয়াল, যেখানে হচ্ছে ইটগুলা বের হয়ে থাকে, ঠিক আছে? জি স্যার। আপনি স্যার এই টাইপসের কতগুলো স্যার টাইলসও দেখা যায়। হ্যাঁ, এরকম টাইলসও থাকে, বাট নরমালি যারা একটু বেশি বড় লোক টাইপের মানুষজন দেখবেন তাদের বাসায় হচ্ছে ওয়ালগুলো এরকম থাকে, ঠিক আছে? কারেন্ট বেশি। হ্যাঁ, জি স্যার। তো দেখবেন যে এখন যদি মিস্ত্রি খারাপ হয় তাইলে কি এই সিমেন্ট গুলা ঠিক মতো সে মানে সে কাজ করার সময় বুঝতে সিমেন্ট পারছি। গুলা কি করবে, এই ইটের সারফেসে লাগাই ফেলবে।
বায়ুতে যেগুলো দেখেন ওইগুলো হচ্ছে তাড়াতাড়ি কাজ করতে গিয়ে মিস্ত্রিরা, আমাদের হাতে 2 তলা বিল্ডিং করতে সময় ছিল 1-1.5 মাসের মতো, মিস্ত্রিরা অনেক তাড়াতাড়ি কাজ করছে, কত দক্ষ মিস্ত্রি। এবং এই মেশিন মেড ব্রিকের যে মিস্ত্রিরা কাজ করে এই মিস্ত্রিদের কিন্তু আপনার মানে বেতনও বেশি দেওয়া লাগে। আমরা তো বেতনও বেশি দেই নাই, আমরা নরমাল লেবার দিয়ে কাজ করাইছি, তারা তাড়াতাড়ি কাজ করছে, যার কারণে ইটের মধ্যে সিমেন্ট লাগছে, সিমেন্ট লাইগা ইটগুলো নষ্ট হয়ে গেছে। স্যার আমি ভাবছি স্যার যে ওইগুলোতে মনে হয় এফ্লোরেসেন্স না, আছে। fluorescence না। এই গেল একটা আনসার। আর এক্সকাভেটর যারা দেখেন নাই, এই যে এটা হচ্ছে এক্সকাভেটর, ও আচ্ছা, ফ্রেন্ড দেখছেন? জি স্যার, এই মাথার মধ্যে একটা কি থাকে, একটা খামচি দেওয়ার মতো একটা চামচের মতো আছে না, জি জি স্যার। স্যার। এটা দিয়ে হচ্ছে এরকম মাটি খোদাই করে। এই যে দেখেন মাটি খোদাই করতেছে, রাবার নিচে দিও। ঠিক আছে? আচ্ছা, যাই হোক, আশা করি বুঝতে পারছেন আমাদের ক্লাস। তাইলে আজকে মোটামুটি এতটুকুই। আপনারা যারা যারা ক্লাস করছেন একটু আইডি গুলা বলেন। 2107011 একটু দাঁড়ান। আহ, ইংলিশ করা 2107011, আপনার নাম কি স্যার? 9 7011, তারপর 210704। আপনার নাম কি? সত্যজিৎ। জি স্যার। 210704, তারপর 008 008 এর নাম কি? সিভিল ইসলাম, হাসিবুল ইসলাম রহিম। স্যার। এরপর 7 আপনার নাম কি? আপনার আইডি কি 006? তারপর একজন একজন করে বলেন। 7 কে? 7 স্যার আমি স্যার শাহিন 2107007, তারপরে 10 কে? স্যার মেজাবিন 2107010, তারপরে স্যার 17 2107017, তারপরে স্যার 20 কত? 20 20, 2107020। আর কেউ আছে? আর কেউ কি আছেন? 1 2 3 4 5 6 7 8 জন। আচ্ছা, বাকিদের কি ক্লাস করতে মন চায় না? 1 2 3 4 5 6 7 8। যারা ক্লাস করতেছেন একটু বইলেন ক্লাস করতে, ঠিক আছে? কারণ নাইলে এই জিনিসগুলা মানে থিওরিটিক্যাল বুঝতেছে কিন্তু জিনিসগুলা বেসিক গুলা তো বুঝবে না। তো আপনারা আপনাদের ক্লাসমেটদেরকে বললেন নেক্সট ক্লাস করতে। আর নেক্সট ক্লাস কবে করবেন একটু বলেন আমাদের। রোববার রাতে কি আপনাদের কোনো ক্লাস আছে? রোববার রাতে এই সময় 9টার দিকে? তার পরীক্ষা স্যার, স্যার পরীক্ষা আছে স্যার 8টা বাজে। 8:30 পরীক্ষার পরে তাহলে ক্লাসটা করেন, 8টা থেকে পরীক্ষা দেন, তারপর ক্লাস করেন। সমস্যা হবে? স্যার ওই দিন স্যার না রাতে না হলে স্যার ভালো হয় স্যার। না নিলে সমস্যা হচ্ছে আপনাদেরকে মোটামুটি 1 সপ্তাহ বা 1.5 সপ্তাহের মধ্যে আমি শেষ করাইতে হবে। মানে স্যার এখন মঙ্গলবার নেই স্যার। মঙ্গলবার, তাহলে মঙ্গলবার রাতে তো সোমবার তো মাঝখানে বাদ যাচ্ছে তাইলে। স্যার মঙ্গলবার পরীক্ষা আছে তো ওই জন্য স্যার, একবারে স্যার মঙ্গলবারে ক্লাসটা নিলে। তাহলে মাঝখানে এই দিনগুলা আমি কি করব বলেন? রবিবার দিন পরীক্ষার পর একটা ক্লাস করেন একটু কষ্ট করে। রবিবার দিন পরীক্ষা তো 8টার সময়, 8টার সময় না পরীক্ষা? জি স্যার। জি স্যার। দরকার হইলে একদম খাওয়া দাওয়া করে 9:30টার দিকে ক্লাস শুরু করেন। আমি 9:30 থেকে 10:30 পর্যন্ত ক্লাস নিলাম। সমস্যা হবে? একটু সবাই নিজেরা ডিসকাশন করে চিন্তা করে দেখেন যে রোববার দিন পরীক্ষা দিবেন, পরীক্ষার পরে হচ্ছে দরকার হলে ভাতটা খেয়ে একদম 9:30টার দিকে ক্লাস করতে বসলেন, 10:30 পর্যন্ত ক্লাস নিবেন। ক্লাস করে ঘুমায় যাবেন, শেষ। ঠিক আছে? ওকে স্যার। তাহলে রবিবারে 9:30 একটা ক্লাস করলে, কারণ আমি কিন্তু বেশি একটা তাড়াতাড়ি পড়াইতে পারতেছি না। আমার টার্গেট ছিল আজকে আমি এই কন্টিনিউয়াস স্ক্রিন যেগুলো আছে এগুলো পর্যন্ত শেষ করাই দিব, কিন্তু বেশি পড়াইলে মাথায় ঢুকবে না দেখা ওইগুলো আজকে আর পড়াইনি। তো মানে ক্লাস বেশি লাগলে একটু বেশি ক্লাস করতে হবে, কিছু করার নেই। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন ইনশাআল্লাহ। তাহলে পরশু আমাদের রাতে আবার মানে ইনশাআল্লাহ যদি আল্লাহ বাঁচায় রাখে ক্লাস করবো আমরা। ওকে স্যার। হ্যাঁ, খোদা হাফেজ।